প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। দ্বিতীয় ব্যাচ শুরু করেছি। দ্বিতীয় ব্যাচের প্রথম সাবজেক্ট পেনাল কোড অলরেডি আমরা শেষ করেছি গত ক্লাসে। আজকে আমরা দ্বিতীয় সাবজেক্ট এই নোটের বা আমি যেই সিরিয়ালে পড়াচ্ছি সেটার দ্বিতীয় সাবজেক্ট অর্থাৎ ল টু, প্রফেশনাল ইথিক্স, বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, লিগ্যাল ডিসিশনস অ্যান্ড রিপোর্টস, সংক্ষেপে আমরা যেটা বলি বার কাউন্সিল অংশ বা বার কাউন্সিল অর্ডার রুলস অ্যান্ড ক্যাননস। তো এই সাবজেক্ট থেকে মাত্র 5 নম্বরের প্রশ্ন আসে, পাঁচটি। পাঁচটির মধ্যে যদি তিনটাও কমন আসে তাও খুব ভালো ধরে নেওয়া যায়। প্রশ্ন যদি সহজ আসে পাঁচটাতে পাঁচটাই পারবেন, আর প্রশ্ন যদি ক্রিটিক্যাল করে হয়তো বা দুইটা নাও পারতে পারেন। তো আমরা এখানে কম করে পড়ব। প্রথমে যে বার কাউন্সিল অর্ডার অংশ, এখানে মোটামুটি অনেক পড়ব, কিন্তু রুলস অল্প পড়ব। 101টি রুলস আছে, অল্প পড়ব। ক্যাননসগুলোর মধ্যে অন্তত 30টার মতো পড়ব। টোটাল 42টা ক্যাননস আছে। তো আর অন্যান্য যে অংশ, প্রফেশনাল ইথিক্স যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ক্যাননস, 42টা আচরণবিধি। অ্যাডভোকেট হিসাবে কি করা যাবে কি করা যাবে না সেগুলো বলা আছে। তো শুরু করি। আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট থেকে। আজকে নোটের 75 পেজ আপনারা শুরু করছেন। আইন 2, বার কাউন্সিল অর্ডার রুলস অ্যান্ড ক্যাননস। এই নামে আমি এই আইনটাকে সম্বোধন করি, অনেকেই বার কাউন্সিল বা বিবিসি অংশ বলে। এখানে সিলেবাস দেওয়া আছে, সিলেবাসে কি কি আছে এক পলকে দেখে নেবেন। তো এই সিলেবাসের ভিত্তিতেই কিন্তু নোটটাকে গোছানো হয়েছে, সাজানো হয়েছে, যেন সর্বাধিক কমন দিতে পারি। সূচিপত্র আছে এই সাবজেক্টের জন্য। পাঁচটি পার্ট আছে। পাঁচটি কোথায় কি আছে আজকে আমরা পার্ট 1 এবং 2 পড়ব, অর্থাৎ অনুচ্ছেদ 1 থেকে 26 আলোচনা হবে। তার আগে প্রাথমিক বিষয়সমূহ দেখে নেব। পার্ট 1, প্রাথমিক বিষয়সমূহ। আপনারা জানেন প্রতিটি আইনেই কিন্তু প্রাথমিক বিষয়সমূহ দেওয়া আছে আমার। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে সাজেশন আপনাদেরকে দিই কিসের ভিত্তিতে দিই সেটার লজিক্স এখানে পাবেন। বিগত বার কাউন্সিল পরীক্ষার এমসিকিউ প্রশ্ন বিশ্লেষণ। কেন এমসিকিউ প্রশ্ন বিশ্লেষণ করতে হবে? কারণ 17 সালের আগ পর্যন্ত প্রশ্ন রিপিট হতো। আর এখন এই যে এখানে যদি আমরা একটু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই চারটি অর্থাৎ 12, 13, 15 এবং 17, এই চারটি পরীক্ষা প্রশ্নগুলো গতানুগতিক হতো। জাস্ট আপনি কোনো প্রশ্নের কালেকশন, যেটাকে প্রশ্ন ব্যাংক পড়ে গেলে কিন্তু পাস হয়ে যেত। কিন্তু 2020 সাল থেকে সিচুয়েশন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, অর্থাৎ লাস্ট চারটি প্রশ্ন 20, 22, 23 এবং 25, এই প্রশ্নগুলোতে দেখবেন যে প্রশ্ন জুডিশিয়ারি থেকে বেশি আসছে এবং মোটামুটি কঠিন। আর আগে দেখেন একবার আসছে 19টা প্রশ্ন 2013 সালে, তার মানে সিলেবাসটা স্টেবল ছিল না। 17 সালেও প্রশ্ন এসেছে 10টি, কিন্তু 20 সাল থেকে 5টি করে প্রশ্ন আসছে এবং সেটা স্টেবল আছে, অর্থাৎ 5টির কম বা বেশিও নয়। আর এখানে আরেকটু মজার বিষয় যে এখান থেকে নতুন কোনো অনুচ্ছেদ বা বিধি বা ক্যাননস থেকে প্রশ্ন আসেনি, অর্থাৎ রিপিটেড সব কিছুই। পেনাল কোডে কিন্তু 12টা নতুন সেকশন থেকে প্রশ্ন আসছিল, মনে আছে কিনা আমার মনে আছে। এই অংশ যখন আমরা পেনাল কোড খুলে দেখবেন তো নিচে দেখবেন যে নতুন, এখানে 2025 সালের এমসিকিউ পরীক্ষায় পেনাল কোডে কিন্তু 12টি সেকশন নতুন আছে। আপনারা যদি দেখতে চান দেখে নেবেন। এখানে কোনো নতুন অনুচ্ছেদ, বিধি বা আচরণ বিধি থেকে প্রশ্ন আসেনি। এই কারণে বলা যায় যে এখানে পাশে পাস পাওয়ার সম্ভাবনা বেশি। তবে না পেলে অন্তত 3 পেলেও যথেষ্ট। পুনরাবৃত্তি বা রিপিটেড ধারা বা অনুচ্ছেদ সমূহ, অনুচ্ছেদ 3, 5, 6, 6A, 8, 27, 33, 34, 36, বিধি 3 মানে রুলস 3, তারপর 41A, 60 3, এবং ক্যাননসের মধ্যে অধ্যায় 2 এর বিধি 5 এবং অধ্যায় 4 এর বিধি 8, এগুলো যদি এই যে জাস্ট রিপিটেড অনুচ্ছেদ বা রিপিটেড অংশটুকু যদি পড়া যায়, এখান থেকেও 3 কমন পাওয়া সম্ভব। মানে এটা ধরে নিতে পারি আমরা।
এই কারণে আমি যখন ফাইনাল টাস্ক নোট দিব, এখান থেকে মানে এর সাথে হয়তো বা দু একটা যুক্ত করে দেবো, এখান থেকে দু একটা বাদও দিয়ে দেবো। যেমন 2025 সালে যেখান থেকে প্রশ্ন আসছে, এখান থেকে তো প্রশ্ন আসার সম্ভাবনা নাই নেক্সট 26-এ। তাই এই যে 25-এর 5, 6, 33, 41-এ এবং 4-এর 8, এই এই পাঁচটা বাদ দিয়ে দিব। বুঝতে পেরেছেন? তাহলে আমার ফাইনাল টাচের যে খুব শর্ট নোট বা শর্ট সাজেশন, সেটা আমি কিভাবে তৈরি করি সেটারও ব্যাখ্যা দিয়ে দিলাম। আমি আসলে ওই স্বপ্নে দেখতে পাই না যে এটা কমন আসবে। লজিকে রিসার্চ করে, বিশ্লেষণ করে, অ্যানালাইসিস করে সবকিছু বের করতে হয়, সময় দিতে হয় ভাই। সময় দিলেই আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় আপনাকে সময় বেশি দিতে হবে, কোন জায়গায় বেশি পড়তে হবে। ঠিক আছে না আমার কথা? জি স্যার। এরপরে এই নোটে আমি এই রিপিটেড অংশের বাদ দিয়ে আর কি রেখেছি, বাস্তবে প্রয়োগযোগ্য ধারা বা অনুচ্ছেদ সমূহ আমি এখানে রেখেছি, যেমন এগুলো বাস্তবে কিন্তু কাজে লাগে। হ্যাঁ, তাই এগুলো দিয়েছি। এখানে মন্তব্য বলছি, পরিচিত অংশ ও বিধি হতে প্রশ্ন কম হয়। অপরদিকে বর্তমানে অনুচ্ছেদ ও ক্যাননস থেকে বেশি বেশি প্রশ্ন হচ্ছে। ক্যাননস থেকে বেশি প্রশ্ন আপনাদের সময়েও আসতে পারে। তো ফাইনাল টাস্ক নোটে আমি ক্যাননসটাকে আরো সুন্দর করে দিব, যেন আপনাদের মুখস্থ করতে সুবিধা হয়। তাহলে বিবিসি অর্ডার রুলস অ্যান্ড ক্যাননস এর সাজেশন অংশটা, এই যে এতক্ষণ যতটুকু দেখলাম, আমরা আলোচনা করলাম, তার ভিত্তিতেই কিন্তু এই সাজেশনটা তৈরি করা হয়েছে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণপূর্বক পরবর্তী এমসিকিউ পরীক্ষার জন্য নিম্নরূপ সাজেশন প্রণয়ন করা হলো। এই সাজেশন পুরোটা যদি পড়েন, পাঁচে পাস পাওয়ার সম্ভাবনা 99%। তাহলে অনুচ্ছেদ আপনারা পড়বেন, এগুলো রুলস এগুলো পড়বেন, আর ক্যাননস এগুলো পড়বেন। ক্যাননস 4টা অধ্যায়ে 42টা ক্যাননস থাকে, 42টা থেকে কমানো আছে এর মধ্যে। আরেকটু আপনাদেরকে যাদের একটু মানে পড়ার সময় কম, প্রফেশনে আছেন বা কর্মজীবী, বা কিছু মা বোন আছেন, সন্তান মানুষ করতে গিয়ে, সন্তান লালন পালন করতে গিয়ে কিন্তু সময় পান না পড়াশোনায়, এরকমও হয়। তো তাদের জন্য এখানে টিপস হচ্ছে, দেখবেন 1 স্টার, 2 স্টার, 3 স্টার আছে। যেগুলো 1 স্টার সেগুলো অন্তত একবার পড়বেন, 1 স্টার একবার পড়বো, 2 স্টার অন্তত 2বার পড়তে হবে, এবং 3 স্টার যেগুলো সেগুলো 3বার এবং তার বেশি পড়তে হবে। 3 স্টারকে খুব আপন করে যত্ন করে রাখতে হবে, কারণ সেগুলো আপনাকে পাস করাবে। তাহলে 3 স্টার 3-এর বেশিবার পড়তে হবে, 1 স্টার একবার, 2 স্টার 2বার পড়বেন। তাহলে মোটামুটি এগিয়ে থাকবেন। তারপরে ফাইনাল টাস্ক এবং ক্লাস টেস্ট, মডেল টেস্টের মাধ্যমে আমি তো চর্চা করাবই। তাহলে পরীক্ষার 1 মাস পূর্বে শর্ট সাজেশন দেওয়া হবে, এবার 1.5 মাস পূর্বেই দিয়ে দেবো, বা 2 মাস পূর্বেও দিয়ে দিতে পারি, কারণ যথেষ্ট সময় আছে এবার। হয়তো বা ডিসেম্বরের শেষেই দিয়ে দিতে পারি, বা জানুয়ারির শুরুতে। খুব চাপ নিব না, চাপ নিলে আপনাদের ফাইনাল টাস্ক নোটটা ভালো হবে না। আমার ফাইনাল টাস্ক নোট আগেরটা আছে, আমি চেষ্টা করলে 2 দিনে রেডি করে ফেলতে পারি, করে দিয়ে দিতে পারি। তো দায়সারা কাজ আমি কখনো করি না। আপনাদের যেন কাজে লাগে, পাশ করতে পারেন, সেই কাজটাই আমি করার চেষ্টা করি। রাতের পর রাত জেগে কাজ করি। গত রাত্রে আমি লিখিত নোটের কাজ এবং আরেকটা মামলার কিছু কাজ ছিল, মানে ভোর 6টা পর্যন্ত কাজ করেছি। তারপরে যখন আজান দিল, তারপরে টের পেলাম যে রাত শেষ, তারপরে ঘুমাতে গেলাম। তো পরিশ্রম করছে, এই সপ্তাহটা পরিশ্রম হবে। যারা লিখিত ব্যাচে আছেন, তাদেরকে আমি প্রমিস করেছি 13 তারিখে নোট কুরিয়ার করব, আশা করছি ডেডলাইনের মধ্যেই পাঠাতে পারবো। তাহলে এই আইনের পরিচিত অংশ থেকে ইতিপূর্বে যে প্রশ্ন আসেনি তা না, এসেছে, তাই আমাদেরকেও একটু না পড়লেই নয়। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, আইনের পুরো নাম হচ্ছে এটা, 1972। এটা 1972 সালের 46 নম্বর আইন। এই আইনটি কার্যকর হয় হচ্ছে 26 মার্চ 1971। কিছু লক্ষ্য করতে পারছেন কামরুজ্জামান ভাই? আইন 72 জি সালের, স্যার। কিন্তু কিন্তু এটা কার্যকর হয়েছে 1971 সালের 26শে মার্চ। এটার ব্যাখ্যা দিতে পারবেন কেন? এটা অদ্ভুত লাগছে। স্যার এটা ওই যে নতুন দেশ হওয়ার কারণে স্যার, পাকিস্তান থেকে আলাদা হওয়ার কারণে স্যার ওই দিন থেকে কার্যকর করা হয় ওই যে। হ্যাঁ, আমাদের এছাড়া 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস। হ্যাঁ, ওমর জি। খায়ের ভাই লাইনে আসতে চাচ্ছেন, ভাই বলেন কি বলবেন। ওমর খায়ের ভাই 5 সেকেন্ড নিয়ে নিলেন, কিন্তু আসতে পারলেন না। এবার এসেছেন, বলেন। হ্যাঁ স্যার। স্যার, এটা ওই যে স্বাধীনতা দিবসটা স্যার কেন্দ্র করে মনে হয় এই আইনটা করা হয়েছে নাকি স্যার?
হ্যাঁ, আপনার 72 সালে যে আইনগুলো হয়, মানে দেশ স্বাধীন হওয়ার পর একটা নতুন দেশ তড়িঘড়ি করে অনেক আইন করা হয়েছে দ্রুত। জি এবং স্যার। এই এই আইনগুলোর কার্যকর দেখানো হয়েছে 26শে মার্চ 1971। কারণ এই আইনের মাধ্যমেই কিন্তু পাকিস্তান বার কাউন্সিল বাংলাদেশ বার কাউন্সিল হয়ে গেছে। এবং যে ভবন, যে বিল্ডিং, বার কাউন্সিলের যে স্থাবর অস্থাবর সম্পত্তি যেটা পাকিস্তানের ছিল সবকিছু বাংলাদেশ অকুপাই করে নিয়েছে। বুঝতে পেরেছেন? তো জি এই যে স্যার। জি স্যার। এইটা কখন থেকে হলো, আমরা নিজেদেরকে স্বাধীন দেশ হিসাবে দাবি করছি 26শে মার্চ 1971। তাই বার কাউন্সিলও, বার কাউন্সিলের সৃষ্টি হয়েছে বা যত সরকারি প্রতিষ্ঠান সবকিছু এই 26শে মার্চ 1971 সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি জি স্যার। জি 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 জি, স্যার। স্বাধীনতা জি। হ্যাঁ, তখন কিন্তু আমাদের আরেকটা সংবিধান ছিল যেটা সাময়িক সংবিধান, হ্যাঁ, যেটা মুজিবনগর সরকারের তৈরি করা সংবিধান। মনে পড়ছে? জি স্যার। জি। জি স্যার, 17 এপ্রিল। হ্যাঁ, হ্যাঁ। তো হুম। এই যে ওই ওই সংবিধানের ক্ষমতা বলেই কিন্তু এই আইনগুলো তৈরি হয়ে গেছে, হ্যাঁ। আর এটাকে আইন পরে হলো, কিন্তু এর কার্যকারিতা আগে থেকে দেখানো হচ্ছে, মানে পূর্ব থেকে কার্যকর। এটাকে বলে রেস্ট্রোপেক্টিভ ইফেক্ট। কি বলে? জি স্যার। রেস্ট্রোপেক্টিভ ইফেক্ট মানে পূর্ব হতে কার্যকর। আইন তৈরি হলো এখন, কিন্তু আগে থেকে কার্যকর দেখানো হচ্ছে। বাংলাদেশ বার কাউন্সিল শুধুমাত্র একটাই আইনই আছে এই 5-7টি সিলেবাসভুক্ত আইনের মধ্যে, এটারই শুধুমাত্র রেস্ট্রোপেক্টিভ ইফেক্ট আছে। ভাইভাতে প্রশ্ন আসতে পারে, বলেন যে রেস্ট্রোপেক্টিভ ইফেক্ট আছে এই ধরনের একটি আইনের নাম বলেন, তখন এই আইনের নাম বলতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। বাংলাদেশ বার কাউন্সিল। জি স্যার। হ্যাঁ, জি। বাংলাদেশ পুরো নাম হচ্ছে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার জি। কাউন্সিল অর্ডার। জি। আমরা কি, আমি অ্যাডভোকেট মানে তো লিগ্যাল প্র্যাকটিশনার্স। হ্যাঁ, মানে লিগ্যাল প্র্যাকটিশনার্স মানে আইন ব্যবসায়ী বা আইন চর্চাকারী। জি স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো এটা হচ্ছে বিষয়। আর এই আইনটা প্রবর্তন বা পাস হয় 18 মে 1972, মানে 18 মে 1972 জন্ম হলো, কিন্তু আইন কথা বলতে শুরু করেছে 26শে মার্চ 1971, প্রায় 1 বছর আগ থেকে, 1 বছরের বেশি আগ থেকে। বুঝতে পারলেন? আচ্ছা। সর্বশেষ সংশোধন হয় 2021 সালে। অ্যাডহক কমিটি গঠন হয় 8 অনুচ্ছেদ সংশোধন করে, এবং যেটার গেজেট প্রকাশ হয় হচ্ছে 13 সেপ্টেম্বর 2021। মানে এর আগে অ্যাডহক কমিটি গঠন করার প্রয়োজনীয়তা ছিল না। তাই যখন করোনার সময় নির্দিষ্ট সময় ভোট করা গেল না, তখন এই আইনটা তৈরি করা হয়। মানে অ্যাডহক কমিটি গঠনের বিষয়টা বর্তমানে কিন্তু অ্যাডহক কমিটি 2, অ্যাডহক কমিটি 1 ছিল, তারপরে নির্বাচন হয়, এটা চলছে হচ্ছে অ্যাডহক কমিটি 2। তার মানে অ্যাডহক কমিটি যখন হয় করোনাকালে, তারপরে কিন্তু 22 সালে আবার নির্বাচন হয়। বার কাউন্সিলের নির্বাচন 3 বছর পর পর হয়, 25 সালের আবার মে 31 তারিখের মধ্যে বার কাউন্সিলের নির্বাচন হতে হবে। যদি জাতীয় নির্বাচন হয়, আশা করি বার কাউন্সিলের নির্বাচন হবে। এবং বার কাউন্সিলের আমি এই 22 সালের ভোটটা দিতে পেরেছিলাম। অ্যাডভোকেটদের কিন্তু ভোট দেওয়ার সুযোগ থাকে, অনেকগুলো ভোট দিতে হয়। এগুলো আমরা আজকে কিছুটা পড়ব, দেখতে পাবেন। আদেশটি একটি বিশেষ মৌলিক বা তত্ত্বগত বা সাবস্ট্যান্টিভ ল। তাহলে আমরা এসআর অ্যাক্ট, পেনাল কোড এবং এই আইনটাকেও সাবস্ট্যান্টিভ ল বলতে পারবো। কিন্তু এই আইনটা নিয়ে অনেকের কি আছে, যেমন এই যে অর্ডারটা হচ্ছে সাবস্ট্যান্টিভ, কিন্তু রুলসটা হচ্ছে প্রসিডিউরাল। বুঝতে পেরেছেন? অর্ডারটা হচ্ছে আচ্ছা, সাবস্ট্যান্টিভ বা মৌলিক, আর রুলসটা হচ্ছে প্রসিডিউরাল। তার মানে এটা মিক্সড আছে। এটা আসলে তো একটা আইন না, 3টা আইন বা 4টা আইনের কম্বিনেশন। তাহলে আমরা কি শুধু সাবস্ট্যান্টিভই বলবো স্যার? যদি এই যে এই আইনটা আসে যে অর্ডার, দেখবেন এখানে অর্ডার লেখা আছে। ঠিক আছে? যদি অর্ডার উনিশশো জি বাহাত্তর জি বলে, দেখতেছি। অর্থাৎ আমি অন্য কালার ব্যবহার করি, এই গ্রিন হাইলাইটেড অংশ, এই কালারটা দিয়ে যদি বলে যে আইনটা কি, তখন সাবস্ট্যান্টিভ ল। এটা ডেফিনেটলি একটা মৌলিক আইন, পেনাল কোডের মতন। ঠিক আছে? আচ্ছা। এরপরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ সাময়িক সাময়িক সংবিধান আদেশ, সামরিক না কিন্তু সাময়িক সংবিধান আদেশ 1972 দ্বারা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত ক্ষমতা বলে প্রদত্ত ক্ষমতা অনুসারে কিন্তু এই আইনটা তৈরি হয়, হ্যাঁ।
এই আইনটা কিন্তু কোনো অ্যাক্ট না, এটা একটা অধ্যাদেশ বা প্রেসিডেন্টস অর্ডার। এবং অর্ডার নম্বর কত? 46। 46। হ্যাঁ, এবং মজার বিষয় অর্ডার নাম্বার 46, এবং এখানে আদেশ আছে, আদেশে অনুচ্ছেদ আছে আবার 46। মানে 46টা অনুচ্ছেদ, 46তম আইন। এই যে প্রথমে লিখেছি, মনে রাখতে সুবিধা হবে, এখানে একটা জি প্রস্তাবনা আছে। প্রস্তাবনা বলতে আইনের মৌলিক কি আছে ভেতরে একটু সূচনা থাকে, সেটাকে প্রস্তাবনা বলে সহজ ভাষায়। প্রস্তাবনার অর্থ আরো গভীর, যেটা আমাদের আলোচ্য বিষয় না। প্রস্তাবনা আছে কি নাই এই প্রশ্নে এমসিকিউ আসতে পারে। অনুচ্ছেদগুলো সংশোধন করতে পারে কে, এই প্রশ্ন কিন্তু আসে যে অনুচ্ছেদ কে সংশোধন করতে পারে। জাতীয় সংসদ। জাতীয় সংসদের অপর নাম কি? আইনসভা বা পার্লামেন্ট। আবার এটাই হচ্ছে সরকার, তাই না? সরকার আইন পাশ করে কোথায়? পার্লামেন্টে বা আইনসভায়। জি 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 তাহলে আইনসভায় যেটা পাশ হয় সেটাই তো সরকারের দ্বারাই তৈরি করা, তাই না? জি তার মানে এই যে 46টা অনুচ্ছেদ, এগুলো সংশোধন করার ক্ষমতা সরকারেরই আছে, বার কাউন্সিলের নাই। আদেশটিতে 3টি প্রতিষ্ঠান বা সংগঠনের কথা উল্লেখ আছে। কি কি? 1 নম্বর বাংলাদেশ বার কাউন্সিল, একটি আছে। ব- সারা বাংলাদেশে বাংলাদেশ বার কাউন্সিল তো একটি আছে ঢাকায়, তাই না? জি 2 নম্বর পয়েন্ট হচ্ছে বার অ্যাসোসিয়েশন। যেমন আমাদের রাজশাহীর বার অ্যাসোসিয়েশন আছে, পুরো নাম হচ্ছে রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন। অনেকেই বলে যে বার সমিতি, সমিতি অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন ইংরেজি, বাংলাতে বলে সমিতি। তো আমাদের রাজশাহীর রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন এইভাবে নামকরণ করা আছে, ইংলিশেও বাংলা একই। আমাদের সমিতি নামকরণ হয় অনেক সময় জেলা বার সমিতি, যেমন নাটোর, চাঁপাইনবাবগঞ্জ বা ঢাকা জেলা বার সমিতি, এরকম নাম বাংলায় করে। তো এই যে সমিতি বা অ্যাসোসিয়েশন টোটাল যেটা লোকাল, এবং যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে, টোটাল কিন্তু 81টি আছে। সুপ্রিম কোর্ট একটি, এবং সারা বাংলাদেশে লোকাল বার অ্যাসোসিয়েশন আছে 80টি। জেলা কয়টি? 64টি। স্যার, আমি সেটা জিজ্ঞেস করতে স্যার, সেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে 64টি জেলা অথচ 80টি বা 81টি। হ্যাঁ, এখানে আমাদের রাজশাহীতে আপনার জেলা পর্যায়ে, হ্যাঁ, বিভাগেও আমাদের বার, আবার মহানগরও আছে। তো এখানে একটাই বার। কিন্তু কিছু কিছু এলাকায় কি আছে, চৌকি বার লিখে রাখেন এখানে। চৌকি বার যেটা উপজেলা চৌকিবার। পর্যায়ে আছে, হ্যাঁ, চৌকি চৌকি। ঔকার কহিসি চৌকি, চৌকি বার যেগুলো, সেগুলো লোকাল বার অ্যাসোসিয়েশনের মতো, সেগুলোকে চৌকি বার বলে। এগুলো মূল বার থেকে পৃথক হয়ে উপজেলা পর্যায়ে এই কোর্টগুলো বসে, অনেক জায়গাতেই আছে আমাদের এই মানে এটা সরকার। আপনার অনেক বড় জেলা হওয়ার কারণে স্যার, অনেক বড় জেলা হওয়ার কারণে অনেক সময় অনেক এসব কারণে সময় নাকি? আপনার জেলা সদর থেকে উপজেলা দূরত্ব যদি বেশি হয়, তখন চৌকি বার অ্যাসোসিয়েশন আচ্ছা তৈরি করে দেওয়া হয়, বিশেষ করে সিভিল মামলার ক্ষেত্রে। তখন ওই উপজেলা পর্যায়ে, যেখানে জমি রেজিস্ট্রি হয়, সাব রেজিস্ট্রি অফিসের আশেপাশে কি করা হয়, সেই কোর্টটাকে বসানো হয়, যেন ওই উপজেলার লোকজন সেই কোর্টেই মামলা পরিচালনা করতে পারে। সহকারী জজ যেমন সিভিল জজ ওখানে বসবে। বাংলাদেশে এরকম চৌকি বার আছে সবকিছু মিলে 80টা। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলে টোটাল 81টা। ভাইবার প্রশ্ন, এমসিকিউ আসার সম্ভাবনা খুব কম, কিন্তু আইনটা যেহেতু পড়ছি সেহেতু একটু এক্সট্রা নলেজ দিয়ে দিলাম। অ্যাডভোকেট হবেন, অনেক কিছু জানতে জি হবে। স্যার। জি স্যার। ভাইবাতে এই ধরনের প্রশ্ন আসতে পারে। আনোয়ার ভাই প্রশ্ন করতে চাচ্ছিলেন, কিন্তু লাইনে আসেননি। 3 নম্বর হচ্ছে বার কাউন্সিল ট্রাইব্যুনাল। এক বা একাধিক, পূর্বে সর্বোচ্চ 3টি হতো। আগে 3টি হতো, অ্যাডভোকেটের সংখ্যা কম ছিল, তাই অ্যাডভোকেটরা মানে অন্যায় কম করতো, পেশাগত অসদাচরণ কম হতো, দুর্নীতি কম হতো। অ্যাডভোকেট সংখ্যা বেশি, তাই প্রয়োজনে 3-এর অধিকও হতে পারে। মিনিমাম একটা বা 3-এর অধিক ট্রাইব্যুনাল, মানে কোন অ্যাডভোকেটের বিরুদ্ধে কোনো কমপ্লেন করলো কেউ, একটা ট্রাইব্যুনাল গঠন করে দিয়ে তিনজন বিচারক সেখানে বিচার করবেন ওই অ্যাডভোকেটের। আমি একজন অ্যাডভোকেট, আমি যদি কোনো অন্যায় করি, আমার বিরুদ্ধে কেউ যদি কমপ্লেন করে বার কাউন্সিলে, বার কাউন্সিল সচিব সেটা গ্রহণ করবে, গ্রহণ করে ট্রাইব্যুনাল এ পাঠিয়ে দেবে। তখন ইনস্ট্যান্ট ট্রাইব্যুনাল গঠন হবে, সেখানে বিচার হবে। তো ট্রাইব্যুনাল একটা হতে পারে, একাধিক হতে পারে, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। মনে করেন বাড়িতে যদি 5 জন লোক আসে, তাহলে হয়তো বা স্বাভাবিক একটা পাতিলে
খাবার রান্না করা হবে। এখন বাড়িতে যদি 20 জন মেহমান আসে তখন অনেক বড় পাতিল তুলে রাখা হয় না বাড়িতে? জি জি তখন জি, সেগুলো রাখা হয়, বের এক্সট্রা হিসেবে রেখে তো দেওয়া হয়। সেগুলো বের করতে হবে রিজার্ভ থেকে, কারণ বেশি লোক এসেছে, এবার বড় পাতিলে রান্না করতে হবে। তো তেমনি যখন মামলার চাপ বেশি হয়ে যাবে ট্রাইব্যুনাল সংখ্যাও বেড়ে যাবে, প্রয়োজন মতো সেটা করা যাবে। আচ্ছা, বাংলাদেশ বার কাউন্সিল এর বৈশিষ্ট্য পড়ছি, একটি সংবিধিবদ্ধ বা বিধিবদ্ধ, কারণ এটি রাষ্ট্রপতির আদেশ দ্বারা গঠিত, এটি একটি বিধিবদ্ধ বা সংবিধিবদ্ধ সংস্থা, হ্যাঁ, যেটাকে ইংরেজি হচ্ছে স্ট্যাটিউটরি বডি বা ইনস্টিটিউশন। বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত, স্বায়ত্তশাসিত ইংলিশ হচ্ছে অটোনোমাস। অটোনোমাসের অর্থ হচ্ছে সরকার থেকে কিন্তু কি নিবে, একটা বাৎসরিক, সুযোগ সুবিধা। বাৎসরিক কিন্তু অর্থনৈতিক সুযোগ সুবিধা নেবে। যেমন পাবলিক ইউনিভার্সিটিগুলো, পাবলিক ইউনিভার্সিটিগুলো কিন্তু এই একটা বড় অঙ্কের টাকা, স্বায়ত্তশাসিত। টাকা নিয়ে থাকে, কিন্তু তারা নিজেরা পরিচালিত, মানে সরকারের থেকে খরচ নিবে, সরকারের ওপরে কিছু ক্ষেত্রে নির্ভরশীল কিন্তু পুরোটা নির্ভরশীল না, নিজেদের দ্বারা পরিচিত। সরকার খুব বেশি হস্তক্ষেপ করতে পারে না। অটোনোমাস, যেমন যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, আমরা যদিও বলি সরকারি বিশ্ববিদ্যালয়, কিন্তু অ্যাকচুয়ালি সরকারি না, সেগুলো পাবলিক ইউনিভার্সিটি, এবং সেগুলোকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলা হয়, কারণ এটি সরকার দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু নিজেদের দ্বারা পরিচালিত। অটোনোমাস প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে এটা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের। বাংলাদেশ বার কাউন্সিল এটি একটি কর্পোরেট বডি, হ্যাঁ, কর্পোরেট বডি। কর্পোরেট বডি বলতে, যেমন আমি মানুষ, আমি 18 বছর বয়স হয়ে গেলে, আমি সুস্থ মস্তিষ্কের যদি মানুষ হই, তাহলে আমি কারো বিরুদ্ধে মামলাও করতে পারবো এবং কেউ আমার বিরুদ্ধে মামলা করতে পারবে। এটাকে বলে হচ্ছে আইনের দৃষ্টিতে লিগ্যাল বডি। কি বলা হয়? লিগ্যাল বডি বা লিগ্যাল পার্সন। তাহলে আমি একজন লিগ্যাল পার্সন এবং আমি একজন ন্যাচারাল পার্সন, বায়োলজিক্যাল পার্সন। কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল এটা একটা আর্টিফিশিয়াল পার্সন, কিন্তু লিগ্যাল বা কর্পোরেট বডি হিসাবে আইনগত সত্তা আছে। যত প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয় না, তো প্রতিটা জি প্রতিষ্ঠানের জি কি জি। আছে, প্রতিটা প্রতিষ্ঠানের আইনগত সত্তা আছে। সে মানুষ না, তার বায়োলজিক্যাল বডি নাই, কিন্তু তার একটা কর্পোরেট বডি আছে। দ্যাট ইজ, এখানে বলা হচ্ছে লিগ্যাল এন্টিটি, যে নিজে মামলা করতে পারে এবং তার বিরুদ্ধে মামলা করা যায়, তাদেরকে কর্পোরেট বডি বা লিগ্যাল এন্টিটি বলা হয় আইনের ভাষায়, বা আইনগত ব্যক্তি। চিরস্থায়ী উত্তরাধিকার থাকবে এবং সাধারণ সিলমোহর থাকবে। দেখবেন প্রতিটা নোটিশে একটা গোল সিল লাগিয়ে দেয় না বাংলাদেশ বার কাউন্সিল, জি সেটা হচ্ছে সিলমোহর। সিলমোহর সাধারণত বলা হয় যেগুলো গোল সিল সেগুলোকে। যেমন আমি যে সিল ব্যবহার করি, আমাদের তো অ্যাডভোকেটের গোল সিল হয় না, আমাদের সিল হয় এরকম, হ্যাঁ, আমাদের আচ্ছা। অ্যাডভোকেটের সিল হয় এরকম। এখন তো এটা খুবই পকেট সিল, এই যে এরকম হয়, হ্যাঁ। তো এটাকে মোহর বলা যাবে না, কারণ এটা কিন্তু গোল না। মোহর বলতে গোলাকার সিলকেই সাধারণত মোহর বলা হবে। কেন মোহর বলা হবে? কারণ মোহর যেগুলো আগে গোল্ড কয়েন, মোহর কিন্তু সাধারণত গোলই হতো, তাই না, সোনার মোহর। তো এই মোহর দ্বারা গোল বোঝানো হয়, বুঝতে পেরেছেন, এবং এটার মূল্য একটু বেশি। তার মানে কোনো প্রতিষ্ঠানের সাধারণত গোলাকার সিল হয়। তারপরে আপনার যদি কোনো অ্যাডভোকেট নোটারি পাবলিকের কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আবার গোল সিল মোহর তৈরি করতে হয়। এবং প্রতিটা আদালতের আলাদা আলাদা কিন্তু গোলাকার সিল মোহর আছে, এটার একটা ভ্যালু বেশি। বাংলাদেশ বার কাউন্সিল স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন করতে পারবে, মানে ক্রয় করতে পারবে, বা কেউ দান করলে সেটা নিতে পারবে, নিজ নামে চুক্তি করতে পারবে, এবং বার কাউন্সিলের পক্ষে, মানে বার কাউন্সিল বাদী হয়ে কারো বিরুদ্ধে মামলা করতে পারবে, অথবা বার কাউন্সিলকে বিবাদী করে তার বিরুদ্ধেও মোকদ্দমা করা যাবে। কেন করা যাবে? কারণ সে কর্পোরেট বডি, তাই। বাংলাদেশ বার কাউন্সিল সরকারের পূর্ব অনুমতি নিয়ে বিধি বা রুলস যেগুলো আছে, বার কাউন্সিল রুলস, যে এখানে আমি এবার এখন যেটা পড়ব, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল, এর আগে ছিল অর্ডার, এখানে হবে রুলস। 1972, জাস্ট অর্ডার এবং রুলস শব্দের পার্থক্য। তো এর আগে আমরা অর্ডার কয়টা, অর্ডারে 46টা অনুচ্ছেদ ছিল, আর রুলসে 101টি বিধি আছে। 101টি বিধি, এই বিধিগুলো কিন্তু
বাংলাদেশ বার কাউন্সিল কি করতে পারবে, সংশোধন করতে পারবে, তারপরও সরকারের অনুমতি লাগবে। প্রণয়ন করতে পারবে রুলস, পরিবর্তন করতে পারবে বা সংশোধনও করতে পারবে। তাহলে এই প্রশ্নটা আসে যে অনুচ্ছেদগুলো সরকার করবে পরিবর্তন বা সংশোধন বা সংযোজন, নতুন প্রয়োজন হলে সেগুলো অ্যামেন্ডমেন্ট এক কথায়। আর রুলস অ্যামেন্ডমেন্টের ক্ষমতাকার বাংলাদেশ বার কাউন্সিলের, কিন্তু আবার সরকারের প্রায়র পারমিশন লাগবে। প্রায়র পারমিশন মানে পূর্ব অনুমতি। বুঝতে পারছেন? বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন হয় 3 বছর পর পর। 2022 সালে সর্বশেষ নির্বাচন হয়েছে। আশা করছি 2025-এ আবার নির্বাচন হবে। বার অ্যাসোসিয়েশন নির্বাচন হয় সাধারণত 1 বছর পর পর। আমাদের রাজশাহীতে প্রতি বছরই নির্বাচন হয়। আমাদের ফেব্রুয়ারি মাসের সর্বশেষ সপ্তাহে নির্বাচন হয়। সাধারণত অন্য জেলাতেও আমি খোঁজ খবর রেখেছি, আমাদের আশপাশে সবগুলোতেই প্রতি বছরই নির্বাচন হয় বার অ্যাসোসিয়েশন, লোকাল বার অ্যাসোসিয়েশন বা বার সমিতিগুলোতে। কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলে 3 বছরে একবার নির্বাচন হয়। আইনজীবীদের পেশাগত আচরণবিধিতে, যেগুলোকে আমি ক্যাননস নাম দিয়েছি, ইংলিশে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট পুরো নাম, তো সংক্ষেপে ক্যাননস, মানে আচরণবিধি, অ্যাডভোকেটরা কি করতে পারবে বা পারবে না। 4টি অধ্যায় আছে। 4টি অধ্যায়ে প্রথমটিতে 11, দ্বিতীয়টিতে 14, তৃতীয়টিতে 9, চতুর্থে 8 এবং সবকিছু মিলে হচ্ছে 42টি বিধি আছে। বাংলাদেশ বার কাউন্সিলের কাজ নয় কি আইনগত সহায়তা প্রদান। আইনগত সহায়তা প্রদানের কাজ হচ্ছে লিগ্যাল এডের বা ব্লাস্ট, এরকম কিছু প্রতিষ্ঠান আছে, তারা আইনগত সহায়তা প্রদান করে। আবু জুয়েল ভাই লাইন আসবেন। তো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস বোঝা যাচ্ছে ভাই? জি জি স্যার। এটা কিন্তু সহজ। 5 নম্বর তোলা খুবই সহজ। এখান থেকে 5 না পারেন 3 তুলতে পারলে অনেকটা এগিয়ে যাবেন। আচ্ছা, পার্ট স্যার এক। বললেন যে আপনাদের এখানে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন 1 বছর পর পর হয়। প্রতি বছরই হয়। আমাদের আমাদের ঠাকুরগাঁও মানে 2 বছর পর পর হয় দুই স্যার। বছর হ্যাঁ, এটা নিজেদের প্রতিটা লোকাল বার অ্যাসোসিয়েশনে আবার কনস্টিটিউশন আছে, সংবিধান আছে। তা আমাদের সংবিধান রাজশাহীর অনুসারে 1 বছর পর পর হয়। মানে বেশি দেরিতে হলে দুর্নীতি বেশি করার সুযোগ থাকে। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। বিগত আরেকটা প্রশ্ন স্যার, মানে চলে আসলো স্যার, অপ্রাসঙ্গিক হইলেও বলে ফেলি স্যার। তা আমাদের ঠাকুরগাঁও বারে যেটা ওই যে নিয়ম করছে বারে স্যার, এই মুহুরী থেকে এখানে ওই করে দেয় না স্যার, এলাও করে না স্যার। কেউ মোহরি ছিল, সে লাইসেন্স নিলে পরে আর ওই বারের সদস্য হতে পারবে না, তাই তো? ওই বারে দেয় না, এবার থেকে দেয় না স্যার, ওই ওরা আশেপাশে ডিস্ট্রিক্ট থেকে নেয় স্যার। এটা একটা ভেজাল না স্যার? ওই যে জোর যার মুল্লুক তার, যারা কমিটিতে আছে, কমিটির যেটা সদস্য নেবে, যেটা সিদ্ধান্ত নেবে সেটা। আমাদের রাজশাহীতে 40 বছর প্লাস হয়ে গেলে ফুল মানে মেম্বারশিপ পাই না। যেমন আমি ফুল মেম্বার, আমার 40 বছরের অনেক আগেই আমার লাইসেন্স হয়ে গেছে। কিন্তু যাদের 40 প্লাস হয়ে যায় তাদের অ্যাসোসিয়েট মেম্বার, তার মানে সে নির্বাচন করতে পারবে না। বুঝতে পেরেছেন? আমি জি স্যার। নির্বাচন সহ সবই করতে পারবো, আমি সুযোগ সুবিধা সবই পাবো বার কাউন্সিল আমাদের লোকাল বারের। কিন্তু যারা 40 প্লাস হয়ে রাজশাহী বাইরে ঢুকবে, সদস্য হবে, তারা কিন্তু পাবে না। আর রংপুরে 35 বছরের মধ্যে ঢুকতে হবে, না হলে ফুল মেম্বারশিপ দিবে না। ফুল মেম্বারশিপ না হলে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। যেমন আমাদের জি ওকালত স্যার। নাম্বার প্রাইস হচ্ছে 500 টাকা, কোর্ট ফি দিয়ে 550 টাকার মতো জি চলে স্যার। আসে। তো এই একটা হিউজ অ্যামাউন্টের টাকা আমাদের গ্যাদার হয়। এখান থেকে আমরা বছরে 3টা বোনাস পাই। হ্যাঁ, তারপরে নির্বাচন জি করার স্যার। সুযোগ সুবিধা। তারপরে যখন একটা বয়স বৃদ্ধি পাবে, অনেক সময় মানে সিনিয়র অ্যাডভোকেট যখন মারা যান তখন কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা দেয় বার ফান্ড থেকে। তো জি এইটা স্যার। কিন্তু যারা 40 প্লাস মানে অ্যাসোসিয়েট তারা কিন্তু পাবে না। বুঝতে পেরেছেন জি বিষয়টা? স্যার। জি স্যার। জি স্যার। এটা তো দেওয়ার এটা স্যার একটা বৈষম্য, এবং এটা একটা মুহুরী থেকে উকিল হবে আমার পাশে, এটা স্যার একটা কেমন দেখা স্যার? এটার এটা বিরুদ্ধে এটা স্যার কিছু আমি করার নেই স্যার? আমিও এটার বিরোধিতা করছি। এবং আমি মানে সে মুহুরি ছিল, মুহুরি থেকে যদি জি অ্যাডভোকেট স্যার। হয় সে আলো ভালো প্র্যাকটিস করবে, এটা আমার মতামত। জি স্যার। না কারণ ভালো করবে সেটা না আমি স্যার, আমি তাহলে নিজে তো আমি তো। আমি নিজে যখন জি কোর্টে স্যার। যাই আমি নিজে মুহুরির কাজগুলো আগে ভালোভাবে শিখেছি। ভাই মুহুরির কাজ না শিখলে আমি কি ওকালতি করব? কারণ মুহুরিরাই তো একটা সেরেস্তার প্রাণ শক্তি, ওনারাই তো পরিচালনা করে জি স্যার। সেরেস্তা। জি স্যার।
একটা কলেজ জি চলে স্যার। কার্যালয়ের মাধ্যমে, তাই না? ক্লার্কের জি অফিসের স্যার। মাধ্যমে কিন্তু একটা অফিস চলে। জি স্যার। একটা প্রিন্সিপালের কাজের থেকে একজন ক্লার্ক, অফিসের যিনি মেন ক্লার্ক, তার প্রেশারে বেশি। জি সে স্যার। যদি ভুল করে সবার সার্টিফিকেটে ভুল চলে আসবে। বুঝতে জি পারেননি? স্যার। জি স্যার। তো জি স্যার। আমি তা মনে এখানে করি স্যার মুহুরী মেইন বা যে জিনিসটা আইনজীবী, স্যার আইনজীবী হ্যাঁ। যারা সহকারী, তাদের ভূমিকা অনেক আছে। তারা যদি আমাদের হেল্প জি না স্যার করতো, কিন্তু আমরা একা কাজ করতে পারি? তো এটা জি স্যার। আপনাদের ওখানে আন্দোলন করতে হবে। লোকালি আন্দোলন না করলে এগুলো সমাধান হবে না। এটা কি আন্দোলন করলে কাজ হবে স্যার? কতজন মিলে আন্দোলন করছে, কি ওয়েতে আন্দোলন করছে, তার উপর ডিপেন্ড করবে। তার উপর ডিপেন্ড স্যার। বা এটা কি বার কাউন্সিলে কোনো কিছু করার নাই স্যার? না, বার কাউন্সিল এই বিষয়ে কিছু করতে পারবে না। বার কাউন্সিলের কোনো কোনো সুযোগ দেওয়া যাবে না স্যার? না, বার কাউন্সিল এটা কোনো কিছু করতে পারবে না। এটা পুরোপুরি লোকাল বারের যারা সদস্য, মানে সমিতিতে সদস্য আছে, তারা সিদ্ধান্ত নেবে। আর আচ্ছা, এই বিষয়ে এটার কথা বলতে বিরুদ্ধে কোনো চাইলে রিট আলাদা দিতে কথা হয় না? বলেন, ক্লাসটা আগাই। জি স্যার। জি স্যার। তো বিগত বার কাউন্সিল পরীক্ষার এমসিকিউ প্রশ্নাবলী পাঠকের জন্য, অর্থাৎ এই যে এতক্ষণ যেগুলো আমরা পড়লাম, যে এটা একটি কি প্রেসিডেন্টস অর্ডার, হ্যাঁ, আইনটা কি প্রেসিডেন্টস অর্ডার, তারপরে কত নম্বর আদেশ, 46 নম্বর আদেশ, তারপরে এই সংস্থাটা কেমন, সংবিধিবদ্ধ সংস্থা, তারপরে এই সংস্থার আর কি সদস্য, মানে কি বললাম, স্বায়ত্তশাসিত সংস্থা। দেখেন এখানে বেসরকারি, বেসরকারি না বলা যাবে না, সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা, এটাও ওইভাবে বলা যাবে না, সাংবিধানিক সংস্থা এটাও বলা যাবে না, কিন্তু স্বায়ত্তশাসিত সংস্থা বলা যাবে। ঠিক আছে? তো এখান থেকে দু একটা রিপিট চলে আসতে পারে, একটু পড়ে রাখা ভালো। এবার পার্ট 2, অনুচ্ছেদ 1 থেকে 46 পড়বো আজকে, ছোট ক্লাস। তারপরে নেক্সট ক্লাসে একটু প্রেশার বেশি হবে বুধবারের। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, যেখানে আর্টিকেল আছে 46টি, আজকে 1 থেকে 26 পড়বো। আর্টিকেলের বাংলা হচ্ছে অনুচ্ছেদ, ইংরেজিতে আর্টিকেল, বাংলায় অনুচ্ছেদ। সংবিধানে সেকশন থাকে না, সংবিধানে কি থাকে, আর্টিকেল থাকে, সেখানে অনুচ্ছেদ বলে। অনুচ্ছেদ 1, আইনটি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স আর বার কাউন্সিল অর্ডার 1972 নামে পরিচিত হবে এবং এর সমগ্র বাংলাদেশ জুড়ে এর পরিধি হবে এবং এটা অবিলম্বে কার্যকর হবে। মানে পূর্ব থেকে কার্যকর দেখানো হয়েছে এবং এখানে বলা হচ্ছে অবিলম্বে কার্যকর। এখানে সংজ্ঞা, ডেফিনেশনস আছে 2 অনুচ্ছেদ 2। অ্যাডভোকেটস বা অ্যাডভোকেট বলতে কি বোঝাবে? এই আইন অনুসারে অ্যাডভোকেট বলতে বোঝাবে ইন্টার্ড ইন দ্য রোল, অর্থাৎ বার কাউন্সিলে যে রোল মেনটেন করা হয়, এই রোল যাদের থাকবে তাদের, যেমন আমার বার কাউন্সিলের যে রোল, অ্যাডভোকেট হিসেবে রোল হচ্ছে 1458, 1458, এটা হচ্ছে আমার রোল বা সিরিয়াল নাম্বার। বার কাউন্সিলে এই রোল খুললে সাল অনুসারে, তাহলে আমার নামের ডিটেলস পাওয়া যাবে, আমি অ্যাডভোকেট কিনা সেটা যাচাই করার এটা একটা সিস্টেম। তারপরে বার কাউন্সিল, বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে। বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অথবা লোকাল বার অ্যাসোসিয়েশন, উভয়কেই বোঝাবে। লোকাল বার অ্যাসোসিয়েশন, এটা বার অ্যাসোসিয়েশন ইন এ ডিস্ট্রিক্ট অর এনি আদার বার অ্যাসোসিয়েশন আন্ডার আর্টিকেল 39। তার মানে 39 অনুচ্ছেদ বলে বাংলাদেশ বার কাউন্সিল যাদেরকে অনুমোদন দিয়েছে অ্যাসোসিয়েশন হিসাবে তাদেরকে বোঝাবে। তার লোকাল বার অ্যাসোসিয়েশন বলতে জেলা পর্যায়ে অথবা এনি আদার বলতে উপজেলা বা জেলার বাইরের যে চৌকি বারের কথা বললাম সেগুলোই এনি আদার বারের কথা বলা হচ্ছে, বাট নট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। তাহলে লোকাল বার অ্যাসোসিয়েশন বলতে কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বোঝাবে না। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বাংলাদেশ একটাই আছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট তো একটাই আছে। আর এই যে অন্যান্য হচ্ছে 80টা, টোটাল অ্যাসোসিয়েশন হচ্ছে 81টা, এর আগে আমি ব্যাখ্যা দিয়েছি। রোল, রোল বলতে কি বোঝাবে? দ্য রোল অফ অ্যাডভোকেটস প্রিপার্ড, মানে প্রস্তুতকরণ এবং মেনটেন্ড বাই দ্য বার কাউন্সিল। বার কাউন্সিল অ্যাডভোকেটদের যে রোল তৈরি করে, যেমন আপনাদের লাইসেন্স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের বিপরীতে একটা রোল নম্বর ইস্যু হবে এবং এটাই হচ্ছে রোল। এই পরীক্ষাটার নাম কি? এনরোলমেন্ট। এনরোলমেন্ট মানে তালিকাভুক্তকরণ। আপনি অ্যাডভোকেট, এটার একটা তালিকাভুক্ত করেন, একটা সিরিয়াল নাম্বার আপনাকে দিবে সাল অনুসারে। মনে করেন 2026 সালে আপনি অ্যাডভোকেট হলেন, তাহলে 26 সালের আপনার সিরিয়াল নাম্বার যদি 1000 হয়, তাহলে 2026 সালে 1000 সিরিয়াল করলে আপনার নাম ঠিকানা চলে আসবে। বুঝতে পারলেন জুয়েল ভাই?
তারপরে ট্রাইব্যুনাল বলতে স্যার। ট্রাইব্যুনাল কনস্টিটিউটেড আন্ডার দিস অর্ডার। তাহলে ট্রাইব্যুনাল বলতে যেমন আমাদের কোর্ট আছে, আবার ট্রাইব্যুনালও আছে, যেমন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল, এই ধরনের অনেক ট্রাইব্যুনাল আছে। তো সেই আদালতের মতো ট্রাইব্যুনাল কিন্তু না। তো বার কাউন্সিলের যে নিজস্ব ট্রাইব্যুনাল আছে, যেখানে অ্যাডভোকেটদের কি হয়, বিচার হয়, যারা অসদাচরণ করে তার লাইসেন্স অনেক সময় বাতিল করে দেয়, বা সাময়িক বরখাস্ত করে, বা তিরস্কার করে, হুঁশিয়ারি করে ছেড়ে দেয়। তো এই এই কাজটা করে ট্রাইব্যুনাল। তো ট্রাইব্যুনাল যখনই বলা হবে আইনের আন্ডারে যেখানে লেখা থাকবে, তখন এই অর্ডারের যে ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে, 33 অর্ডারে আমরা যখন দেখব, 33 অর্ডার অনুসারে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, 33 আর্টিকেল অনুসারে। তো সেটাকেই বোঝাবে এই নারী শিশু ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল, এগুলোকে বোঝাবে না। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার। আচ্ছা। আর এই যে এখানে আমি ব্যাখ্যা দিলাম সুপ্রিম কোর্ট, কিন্তু লোকাল বার বোঝাবে না। লোকাল বার বলতে 80টা, এবং সুপ্রিম কোর্ট মোট 81টা হচ্ছে অ্যাসোসিয়েশন। প্রথম দিকে আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি। অনুচ্ছেদ 3, অনুচ্ছেদ 3-এ বৈশিষ্ট্য দেওয়া আছে, অলরেডি আমরা পরিচিত অংশে এগুলো দেখেছি। এই আদেশের আওতায় গঠিত বাংলাদেশ বার কাউন্সিল একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান, যার কি থাকবে, চিরস্থায়ী উত্তর। হ্যাঁ, আলোচনা করছিলাম অনুচ্ছেদ 3। অনুচ্ছেদ 3-এ বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলো আমরা পরিচিত অংশে অলরেডি পড়েছি, সেগুলো আরেকবার দেখি। চিরস্থায়ী উত্তরাধিকার ও একটি সাধারণ সিলমোহর থাকবে। স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন ও ধারণের এখতিয়ার থাকবে। চুক্তি করার এখতিয়ার থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে ও বিপক্ষে মামলা করা যাবে। অনুচ্ছেদ 4, মেয়াদ বা টার্ম। বাংলাদেশ বার কাউন্সিল কত বছরের জন্য কমিটি হয়? বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ নির্বাচনের পর 1 জুলাই থেকে পরবর্তী 3 বছর পর্যন্ত মেয়াদ থাকে। অর্থাৎ বাংলাদেশ সরকারের মেয়াদ হচ্ছে 5 বছর, বাংলাদেশ বার কাউন্সিলের মেয়াদ হচ্ছে 3 বছর। আমেরিকান প্রেসিডেন্টের মেয়াদ কত, কে বলতে পারবেন? আমেরিকার প্রেসিডেন্টের মেয়াদ, কামরুজ্জামান ভাই? স্যার 4 বছর স্যার। 4 বছর। তাহলে এইভাবে মনে রাখবেন, বার কাউন্সিল 3 বছর, আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে, ইউএসএ হচ্ছে প্রেসিডেন্ট 4 বছর, আর বাংলাদেশ যে জাতীয় নির্বাচন সেটা 5 বছর পর পর। ঠিক জি আছে? স্যার। জি স্যার। তো তাহলে এভাবে মনে থাকবে। এবং এখানে যেটা বলা হচ্ছে, নির্বাচন সাধারণত একটু পরে আমরা দেখব যে 31 মের আগে হয়ে যেতে হবে। তাহলে মের পরে জুন মাস, জুন মাসটা হচ্ছে গুছিয়ে নিতে সময় দেওয়া হয় 1 মাস। তারপরে 1 জুলাই থেকে সেশন শুরু হয়। 1 জুলাই, এই তারিখটা একটা বিশেষ তারিখ। কি কারণে বিশেষ, কে বলতে পারবেন? 1 জুলাই স্যার। হুম হুম। আহ, এটা অবশ্য জানা নেই বা মাথায় আসছে না হয়তো স্যার। 1 জুলাইকে বলা হচ্ছে ফিসকাল ইয়ার, ফার্স্ট ডে অফ ফিসকাল ইয়ার। ফিসকাল ইয়ার ও মানে আচ্ছা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্থ বছর। জি স্যার, তাহলে জি স্যার। অর্থ বছরের যে কোনো প্রথম অর্থ তারিখ বছর, না? জি। অর্থ জি বছরের জি জি প্রথম স্যার, তারিখ। জি স্যার। হ্যাঁ, জি জানুয়ারির স্যার। 1 তারিখ হচ্ছে নিউ ইয়ার, কিন্তু এটাও কিন্তু এক প্রকারের নিউ ইয়ার, কিন্তু সেটা ফিসকাল নিউ ইয়ার। হ্যাঁ, যেটাকে অর্থ বছর বলা হয়। তাহলে জুলাই অর্থ বছর শুরু হয়। এবং বাংলাদেশে যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে, যেগুলো বিদেশি কারিকুলাম, সেগুলো কিন্তু 1 জুলাই থেকে নতুন সেশন শুরু হয়। জি স্যার, আমাদেরও স্যার এই যে বিভিন্ন লাইসেন্স নবায়ন, হুম বিভিন্ন হুম। প্রাতিষ্ঠানিক কাগজপত্র নবায়ন, এগুলো থেকে 1 জুলাই থেকেই হয় স্যার। 1 জুলাই থেকে বেশি হয়। আচ্ছা, তাহলে অনুচ্ছেদ 5। তাহলে 1 জুলাই, এই গল্পটা কেন করলাম? আপনার তারিখটা মনে জি রাখতে স্যার, হেল্প যাতে হবে মনে থাকবে স্যার। একটু। মনে থাকবে স্যার। 1 জুলাইয়ের গুরুত্ব গুরুত্ব দিয়ে দিলাম, তাহলে মনে থাকবে। অনুচ্ছেদ 5, সদস্য বৃন্দ বা মেম্বার্স কতজন? এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, রিটেনও আসে, ভাইভাতেও আসে। প্রথম পয়েন্ট হচ্ছে মোট সদস্য 15 জন। মোট মানে ইন টোটাল সবকিছু মিলে 15 জন। এই 15 জনের মধ্যে পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল না, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ। তাহলে অ্যাটর্নি জেনারেল প্রধান একজন থাকেন, একজন। ঠিক আছে? জি। নির্বাচিত সাধারণ সদস্য, মানে কোটা ভিত্তিক না, সাধারণ যারা,
সবাই এই ভোট করতে পারে 7 জন। আর নির্বাচিত অঞ্চল ভিত্তিক বা গ্রুপ ভিত্তিক সদস্য এটা হচ্ছে কোটা ভিত্তিক, মানে এরিয়া কোটা বা এখানে অঞ্চল ভিত্তিক। যেমন আমাদের রাজশাহী অঞ্চলের প্রতি বছরই একজন থাকেন, এবারও আমাদের রাজশাহী অঞ্চলের পান্না স্যার আছেন, তার আগে একরামুল স্যার ছিলেন, তার আগে ইয়াহিয়া স্যার ছিলেন। মানে আমাদের রাজশাহী অঞ্চলের আমাদের রাজশাহী বার থেকে একজন সদস্য থাকেন। তার মাধ্যমে আমরা বার কাউন্সিলের ভেতরের কিছু খোঁজ খবর পাই, পরীক্ষা কবে নাগাদ হতে পারে, যেহেতু উনি কমিটিতে বসে আহ, দেখা যাচ্ছে যে কমিটির সদস্য, ওনার মিটিংয়ে উনি থাকেন, তো কিছু ইনফরমেশন পাই এবং কিছু ক্যালকুলেটেড ইনফরমেশন, কিছু অভিজ্ঞতা সমেত ইনফরমেশন আমি আপনাদের দিয়ে থাকি। তো এমসিকিউ পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে যাচ্ছে, কারণ দেশের সার্বিক অবস্থা বিবেচনায়। এবং হয়ে যেত পরীক্ষা ডিসেম্বরে হয়ে যেত যদি এই যে 1914 জনের রেজাল্ট রিভিউ যারা করলেন তাদের রেজাল্ট যদি বাতিল না হতো, তাহলে আপনাদের পরীক্ষাও কিন্তু জানুয়ারিতে হয়ে যেত। তো তাদের যেহেতু রেজাল্ট আটকে গেল, আবার খাতা দেখা হবে, তাদের রেজাল্ট হতেই জানুয়ারির চলে আসবে। এবং যারা 25 সালে অ্যাডভোকেট হতো তাদের আর 25 সালে হওয়া হচ্ছে না, 26 সালের জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে তাদের রেজাল্ট হতে পারে। তারপরে আপনাদের এমসিকিউ নিয়ে বার কাউন্সিল চিন্তা ভাবনা করবে। মাঝখানে জাতীয় নির্বাচনের কারণে কতটা পরিস্থিতি স্বাভাবিক থাকবে সবকিছু একটা মানে নিশ্চয়তা দেওয়ার মতো পরিস্থিতিতে নাই, আশা করি বুঝতে পারছেন। তো আমাদের প্রস্তুতি নিতে জি হবে। স্যার। আমি কিন্তু মাঝখানে যখন ভাইবা ব্যাচ শুরু হচ্ছিল আপনাদের ক্লাস কিছুটা অফ রেখেছিলাম, কারণ 29 নভেম্বর পরীক্ষা হবে না, আগে বুঝতে পেরেছিলাম, সেটা আমি আগেই বলেছিলাম আপনাদের। তো এখন কিন্তু আমি খুব দ্রুত ক্লাসগুলো এগিয়ে নিচ্ছি, কারণ আমরা রেডি হব। এবার রেডি হওয়ার পরে আমরা রিভিশন ব্যাচ শুরু করে দেব এবং মডেল টেস্ট আমরা চলতে থাকবে, ঠিক আছে? তো যারা এখনো নিয়মিত ক্লাস করছেন না তাদেরকে সতর্ক করছি, এই ক্লাসগুলো আর রিপিট করা হবে না। রিভিশন ব্যাচে যে এই সুপার স্পিডে যাওয়া হবে, তো এত যে ডিটেলে আলোচনা করছে এগুলো ভিডিও দেখে তখন দেখে নিতে হবে, তাছাড়া আর এইভাবে ক্লাস করানো হবে না। অতএব এখনই ক্লাস করেন, এখনই সাবজেক্ট ভিত্তিক পরীক্ষাগুলো নিচ্ছি। যেমন 2টি পরীক্ষা নিলাম পেনাল কোডের, এর আগে ব্যাচ ওয়ানে কিন্তু পেনাল কোডে 3টা পরীক্ষা নেওয়া হয়েছিল। তো এই যে 2টি পরীক্ষা নিলাম, এই 2টি পরীক্ষায় 100টা প্রশ্ন ছিল, 100টা প্রশ্ন থেকে 10-এর মতো তো কমন পাবেনি আশা করছি। আচ্ছা, তাহলে নির্বাচিত যেটা অঞ্চল ভিত্তিক সদস্য হচ্ছে 7 জন, তাহলে এই 7 7 14 আর একে হচ্ছে 15। সমগ্র সরকার সমগ্র দেশের বার অ্যাসোসিয়েশন সমূহকে 7টি গ্রুপে ভাগ করে থাকেন। তাহলে 7টি গ্রুপে প্রতিটা গ্রুপে একজন করে কোটা ভিত্তিক সদস্য হবেন। যেমন রাজশাহী অঞ্চলের যিনি সদস্য হবেন তিনি কিন্তু ঢাকা থেকে এসে নির্বাচন করতে পারবেন না, তাকে রাজশাহী, তারপরে নাটোর, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই ধরনের রাজশাহীর যে যে গ্রুপে আছে অঞ্চল ভিত্তিক, এই গ্রুপের যারা মেম্বার বারের তারাই কিন্তু এই ভোটে দাঁড়াতে পারবেন। বুঝতে পারলাম? আবার এখানকার যারা আছে তারা আবার কিন্তু অন্য অঞ্চলে যে ভোট করতে পারবে না, কারণ এটা অঞ্চল ভিত্তিক, মানে অঞ্চল ভিত্তিক এটা আলাদা ক্যাটাগরি করা আছে। আর সাধারণ যে সদস্যের কথা বলা হচ্ছে জেনারেল সদস্য 7 জন, এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো সদস্য সেটা দাঁড়াতে পারবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার। জি স্যার। তার মানে অঞ্চল ভিত্তিক সদস্য হওয়াটা সহজ, কম্পিটিশন কম, কিন্তু সাধারণ সদস্য হওয়াটা কি কঠিন, কারণ এখানে কম্পিটিশন হিউজ। বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, এবার যদি প্রশ্ন আসে নির্বাচিত সদস্য কতজন বার কাউন্সিলর, বলেন কতজন নির্বাচিত, ইলেক্টেড মেম্বার অফ বার কাউন্সিল, হাউ মাচ? স্যার নির্বাচিত স্যার 7 জন স্যার। এই তো ভুল হয়ে গেল, 14 জন। ও, এই মানে অঞ্চল ভিত্তিক 7 জন নিয়ে, হ্যাঁ জি স্যার, 14 আমি জন স্যার। আমি প্রশ্ন করেছি জি স্যার। নির্বাচিত সদস্য কতজন, তাহলে জি এই জি জি এটাও স্যার। নির্বাচিত জি, এটাও 14 জন, নির্বাচন, 14 জন। তাহলে 7 7 14 জন। ঠিক আছে, এই প্রশ্ন জি কিন্তু স্যার। আসে। নির- জি, নির্বাচিত মানে 14 জন, ঠিক আছে স্যার। তার মানে পুরোটা দেখে বুঝে উত্তর করতে হবে, নাহলে এই যেরকম ভুল হয়ে যাবে। অনুচ্ছেদ 5A, জি স্যার। কোনো অ্যাডভোকেট পদে পরপর 2বারের অধিক থাকতে পারবেন না, মানে টু কনজিকিউটিভ টার্মস, মানে একজন অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য কিন্তু পরপর 2বার থাকতে পারবে। ইউএস এর প্রেসিডেন্টের মতন 2বারের বেশি নির্বাচন করা যায় না, ঠিক আছে? জি কিন্তু ওখানে 2 বছর, দুই 2 বছরের বেশি পরবর্তীতে আর ফেরত আসা যায় না, কিন্তু এখানে আবার একটু ব্যতিক্রম আছে।
পরপর দুইবার সদস্য হলেন, তৃতীয়বারে যে উনি আর সদস্য হলেন না, না হয়ে একবার গ্যাপ দিয়ে আবার কিন্তু উনি নির্বাচন করতে পারবেন। বুঝতে পারলেন বিষয়টা? জি জি, মাঝখানে একটু ব্রেক দিয়ে আবার। হ্যাঁ, একবার ব্রেক দিয়ে আবার উনি আসতে পারবেন। বারাক ওবামা জি কখনো আর কিন্তু প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করতে পারবে না। বুঝতে জি পেরেছেন? জি স্যার। কিন্তু বাংলাদেশের এই বিষয়টা এখনো নাই। তবে ওই যে গণভোটের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী দুইবারের বেশি হওয়া যাবে না। এগুলো নিয়ে আমি একদিন আপনাদের সাথে একটু ক্লাস নিব। হ্যাঁ, মানে আলোচনা করবো একদিন, যে আমরা শিক্ষিত মানুষ আমরা এটা নিয়ে কি ভাবছি। গণভোটে আসলে অনেকটা ধোঁয়াশা, আমরা শিক্ষিত মানুষরা গণভোটের বিষয়টা বুঝতে পারছি না, যে এটা হলে কি হবে না হলে কি হবে, এর ভালো মন্দ, এর ইফেক্ট বা আউটপুটটা কি হবে, তাই না? জি স্যার, কনসেপ্ট ক্লিয়ার না। হ্যাঁ, এই কনসেপ্ট ক্লিয়ার না, তো এই একদিন একটা আলোচনা হওয়া উচিত আমাদের মধ্যে। ঠিক আছে, আমি এটা পরিকল্পনা করছি, রিটেনের নোট দেওয়ার পরে এই মাসেই করব। ঠিক আছে, 16ই ডিসেম্বরের জি স্যার। আশেপাশে করতে পারি। একটু স্মরণ করে দিবেন আমাকে 16ই ডিসেম্বরের আগেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি একটু রিসার্চ করে নিয়ে যা হলে একটু গোছানো আলোচনা করা যাবে, একটা হয়তো বা শর্ট আমি আপনাদেরকে শিটও দিয়ে দিব 2-3 পেজের। অনুচ্ছেদ 6, সভাপতি। সভাপতিকে ইংরেজিতে বলছে চেয়ারম্যান। আমাদের লোকাল বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে চেয়ারম্যান বলে না, বলে প্রেসিডেন্ট। বুঝতে পারছেন? প্রেসিডেন্টের বাংলাও জি স্যার। সভাপতি, চেয়ারম্যানের বাংলাও সভাপতি। তাহলে বার কাউন্সিলের চেয়ারম্যান সভাপতি বাংলায়, পদাধিকার বলে বাংলাদেশের জি অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল উনি উনি অ্যাটর্নি জেনারেল, তাই ওনার নির্বাচন করা লাগছে না, উনি অটোমেটিক বাংলাদেশ বার কাউন্সিলের 15 সদস্যের একজন, এবং শুধু সদস্যই না, উনি চেয়ারম্যান, সভাপতি। তাহলে অ্যাটর্নি জেনারেল কিন্তু পাওয়ার অনেক। সহসভাপতি বা ভাইস চেয়ারম্যান, সদস্যদের মধ্য থেকে নির্বাচিত একজন। এই যে এখানে যে বাকি যে 14 জন আছে, বাকি 14 জনের মধ্যে থেকে একজন হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা জি স্যার। কেন এখানে কি বলা হচ্ছে সদস্যদের, মানে বার কাউন্সিলের যে 15 জন সদস্য, একজনকে তো আর হিসাবে নিয়ে আসা যাচ্ছে না। অ্যাটর্নি জেনারেল তো আলাদাই, উনি একেবারে সুপ্রিম লেভেলের। তাহলে বাকি জি 14 জনের মধ্যে একজনকে ভাইস চেয়ারম্যান করা হবে, নির্বাচিত। বাকি 14 জনের মধ্যে আবার এই সহসভাপতি নির্বাচন হবে আলাদাভাবে। কারা নির্বাচন করবে? তারা নিজেরা। এখানে আর ভোটিং হবে না। আচ্ছা। এটা হচ্ছে তাদের ইন্টারনাল ভোটিং, অনেকটা সিলেকশনের মতন। হ্যাঁ। জি জি আর এই যে এখানে 7-7 14 জনের যে নির্বাচন, এই নির্বাচনের জন্য আমি নিজেও কিন্তু একজন ভোটার, আমি অ্যাডভোকেট, মানে আমি ভোটার। আপনার অ্যাডভোকেট হলে আপনারাও কিন্তু ভোট দিতে পারবেন। অ্যাডভোকেটদের ভোটে কিন্তু নির্বাচিত হয় এই 7-7 14 জন। আর এখানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবে ওই 14 জনের, আবার কিন্তু ভোট দিবে যে ইনি ভাইস চেয়ারম্যান হোক। একটা ইন্টারনাল বিষয়। জি যেমন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কে হবে সেইটা একটা দল নির্ধারণ করে সাধারণত। দলের যিনি চেয়ারপারসন, সভাপতি, তিনি হন। তারপরে ওই দল সিদ্ধান্ত নেয় যে কোন পদে মন্ত্রী কে হবে, তাই না? তারা নিজেরা সিদ্ধান্ত নেয়। তার জি। মানে যে দল সরকার গঠন করে তারাই কিন্তু মন্ত্রী দেয়, ক্যাবিনেট মন্ত্রী। নির্বাচিত হ্যাঁ, এমপিরা নির্বাচিত সিদ্ধান্ত নেয়। এমপিরা সিদ্ধান্ত নেয়। তখন আর সাধারণ জনগণ কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি না, যে এই আমরা ভোট দিই এমপিদের, আর এমপিরা কিন্তু নিয়ে আসে মন্ত্রীদের। আমরা সরাসরি জি মন্ত্রীদের কিন্তু নির্বাচিত করতে পারি না। জি জি অনুচ্ছেদ 6A, সচিব। দেখেন এখানে 5A 6A এগুলো কিন্তু নিউ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর্টিকেল, হ্যাঁ, নিউ আর্টিকেল। 5A 6A। তাহলে এই যে দুইবারে বেশি করা যাবে না, এটা তার মানে পরে নিয়ে আসা হয়েছে কন্ট্রোল করার জন্য। সচিবের পদটাও কিন্তু সরকার পরে নিয়ে আসা হয়েছে। বুঝতে পেরেছেন? সেক্রেটারি আচ্ছা সরকার কর্তৃক নিয়োগকৃত, তাহলে সেক্রেটারি কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল নিজেরা নিতে পারে না। সরকার যেহেতু এখানে টাকা দেবে হিউজ অ্যামাউন্ট, তাই সরকারের একটা লোক সেখানে বসিয়ে দিবে। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, তাহলে যোগ্যতা কার আছে সচিব হওয়ার বার কাউন্সিলের? তাকে হয় জেলা জজ অথবা জেলা অতিরিক্ত, জজ বা অতিরিক্ত জেলা জজ। অতিরিক্ত জেলা জজ থেকে একজনকে এখানে নিয়োগ দেওয়া হবে। তাহলে জেলা জজ কিন্তু একটা বড় পদ, অতিরিক্ত জেলা জজ, এগুলো অনেক বড় পদ। জেলা জজ আরো বড় পদ, তাহলে জেলা জজ থেকে সচিবের পদ নিশ্চয়ই আরো বড়, সুযোগ সুবিধা অনেক বেশি, তাই না? জি এই কারণে লোভনীয় পদ অ্যাকচুয়ালি। তো এই কারণেই সেখানে নিয়োগ দেওয়া হয়।
তাহলে এর মধ্যে একজন সচিব হবেন, তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের মোট সচিব সংখ্যা কতটি? একজন স্যার। একজন। এটাও প্রশ্ন আসতে পারে। তাহলে সচিব ইংরেজি হচ্ছে সেক্রেটারি। সেক্রেটারির ইংলিশ কিন্তু আবার সম্পাদকও হয়, জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক। লোকাল বারে বলা হয় জেনারেল সেক্রেটারি, মানে সাধারণ সম্পাদক। কিন্তু সরকারের ক্ষেত্রে সচিব বলা হয়, সেক্রেটারিদেরকে সচিব বলা হয়, সচিবালয়। ঠিক আছে, সচিবদের যেখানে, সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট যেখানে বসা হবে। তো ইংরেজি এক, বাংলা ভিন্নতা আছে, ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা আছে। অনুচ্ছেদ ৮, নির্বাচন বা ইলেকশন, যেটা নিয়ে কথা হচ্ছিল প্রথম দিকেই। 31শে মে অথবা এর পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তার মানে একটা প্রেশার থাকে মে মাসের আগেই নির্বাচন হওয়া। যদি এই 31শে মে এর আগে নির্বাচন করা সম্ভব না হয়, তাহলে আবার অ্যাডহক কমিটি 3 গঠন করতে হবে। কারণ অটোমেটিক ভাবে অ্যাডহক কমিটির যারা আছে তাদের কি হয়ে যাবে, ক্ষমতা মেয়াদ শূন্য উত্তীর্ণ হয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ, জি। সঠিক সময়ে যদি নির্বাচন না হয়, অ্যাডহক কমিটি নতুন করে আবার গঠন করতে হবে। অ্যাডহক কমিটি সদস্য 15 জন। অ্যাডহক কমিটিটা আসলে এক্সিস্টিং যারা থাকে কমিটিতে তাদেরকে নিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়। কোনো নির্বাচন করার দরকার হয় না, জাস্ট নির্বাচিত যে কমিটি বা মেন কমিটি, এটা যেহেতু টার্ম শেষ হয়ে যায়, তাই তাদেরই নতুন একটা নাম দেওয়া হয়, এরা অ্যাডহক কমিটি। বুঝতে পেরেছেন? মানে এক্সটেনশন মতো আর কি। অনেকটা ভারপ্রাপ্ত এই টাইপের, ইনচার্জ। জি 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 স্যার, জি স্যার। তাহলে অ্যাডহক কমিটির যে বিধান, অনুচ্ছেদ 8-এর মধ্যে অ্যামেন্ডমেন্ট করে 2021 সালে নিয়ে আসা হলো। কোন আইনের মাধ্যমে? বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অ্যামেন্ডমেন্ট। এটা হচ্ছে অ্যাক্ট। এটা হচ্ছে অ্যাক্ট 2021 সালের। এই অ্যাক্টের 3 নং ধারা, অ্যাক্টের মধ্যে অনুচ্ছেদ থাকে না, ধারা থাকে। যেহেতু অ্যাক্ট, তাই সেকশন 3-তে করোনা অর্থাৎ কোভিড-19 পরিস্থিতির সময়, যত সময় বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত না হয়, অ্যাডহক কমিটির বিধানটি সংযোজন করা হয়। তাহলে ভাই ভাই প্রশ্ন আসতে পারে, বা লিখিত তো ছোট প্রশ্ন আসতে পারে, যে অ্যাডহক কমিটির বিধান কেন আনা হলো, যৌক্তিকতা আলোচনা করুন। 2 মার্ক, এতটুকু লিখলে হয়ে যাবে। উপরেরটুকু যুক্ত করতে পারেন। মহামারী, প্রাকৃতিক বিপর্যয় সহ যে কোনো অনিবার্য পরিস্থিতির কারণে যথাসময়ে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত না হলে, এখন যদি আমাদের জাতীয় নির্বাচন পেছাতে পেছাতে যদি চলে যায় মে মাসে, তাহলে কি আর বার কাউন্সিল নির্বাচন নিতে পারবে? কারণ বার কাউন্সিলের যারা সদস্য তারা তো আবার কোনো না কোনো দলের বড় বড় নেতা, তাই না? জি জি জি, তা ওনারা তারা তো সব ভোটের জাতীয় মাঠে অলরেডি। নির্বাচনে যদি এমপি ভোট করে তারা, বা এমপি ভোট নিজে না করে কোনোদের পক্ষে তো কাজ করবে মাঠে, তখন তো আর এই বার কাউন্সিলের নির্বাচন নিয়ে তারা বসে থাকবে না, নির্বাচন ডিলে করে দিবে। তার মানে নির্বাচন যদি ডিলে হয়ে যায়, আপনাদের পরীক্ষাও ডিলে হয়ে যাবে। কারণ কমিটি যখন শেষের দিকে যায়, তখন কমিটি পরীক্ষা নিবে কিনা, তাড়াহুড়ো করে নিতে পারবে কিনা, অনেক কিছু হিসাব নিকাশ কাজ করতে হয়। কারণ আমি পরীক্ষা নিতে চাইলাম বললেই আর হয়ে গেল তা না। 29 নভেম্বর নিয়ে ফেলতে পারতো, কিন্তু আসলে চাইলেই হয় না। অনেক কিছু নির্ভর করে, সুষ্ঠুভাবে একটা পরীক্ষা নেওয়া টাফ একটা কাজ। তাহলে যদি নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠান করা সম্ভব না হয়, নেওয়া না হয়, ভোট যদি না হয়, তাহলে চলমান সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠিত হয়। চলমান সদস্যরাই হয়ে যাবে, নতুন কেউ সাধারণত আসে না। তাই সরকার অফিসিয়াল গেজেটের মাধ্যমে প্রকাশ করবে, তাহলে এটা গেজেট আসবে সরকারের মাধ্যমে। উক্ত কমিটির সভাপতি হবেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, এবং অ্যাডহক কমিটির ক্ষমতা ও কার্যাবলী বার কাউন্সিলের অনুরূপ হবে। বার কাউন্সিল এর অরিজিনাল যারা সদস্য, তাদের যেমন ক্ষমতা এবং কার্যাবলী থাকবে, পাওয়ার অ্যান্ড ডিউটিস, ওই সেম পাওয়ার অ্যান্ড ডিউটিস অ্যাডহক কমিটির মেম্বাররাও কিন্তু এক্সারসাইজ করতে পারবে। বুঝতে পারলেন? জি স্যার। লিখিততে কিন্তু অ্যাডহক কমিটি থেকে প্রশ্ন আসতে পারে আপনাদের। এ যাবৎ অ্যাডহক কমিটি থেকে লিখিততে প্রশ্ন আসেনি, তবে ধারণা করছে আসা উচিত, অনেকদিন হয়ে গেল এই বিষয়টা অ্যামেন্ডমেন্ট হওয়ার। অনুচ্ছেদ 9, নির্বাচনের তারিখ। স্যার স্যার, স্যার অ্যাডহকে স্যার আরেকটা বাংলা অর্থ তো স্যার ওই আহ্বায়ক, স্যার আহ্বায়ক কমিটি। অ্যাডহকের বাংলা অ্যাডহকই ব্যবহার করা হচ্ছে, এর বাংলা আমি করিনি খো, আচ্ছা প্রয়োজনে গুগল করে নেবেন। আচ্ছা। কমপক্ষে 30 দিন ঠিক আছে। পূর্বে অফিসিয়াল গেজেটের মাধ্যমে নির্বাচনের তারিখ প্রকাশ করতে হবে। এখানে মানে আর্টিকেল 9 বলা হচ্ছে নির্বাচনের তারিখ, ডেট। এটা কিন্তু তফসিল বলা হয়নি, তফসিল আর ডেট ভিন্ন জিনিস। বুঝতে পেরেছেন? তফসিল মানে আপনাকে আচ্ছা ফর্মালিটিস, একটা ডিটেল, একটা
পাবলিকেশন চলে আসতে হবে, সেটা গেজেটের মাধ্যমে আসবে। আর জাস্ট ডেট ঘোষণার জন্য তো ডিটেল আসার দরকার নাই। যেমন 29 নভেম্বর পরবর্তী এমসিকিউ পরীক্ষা হবে, এটা একটা তারিখ দিয়েছিল না, জি একটা কলা ঝুলিয়ে দিয়েছিল আপনাদেরকে, আপনারা তাকিয়েছিলেন, কিন্তু সেটার আপনাদের ভোগ করা হলো না। তো যাই হোক, তো এইভাবে একটা তারিখ আগে ঘোষণা করতে হবে। এটা অনুচ্ছেদ 9 বলছে 30 দিন পূর্বে। আর তফসিলের কথা বলা আছে হচ্ছে রুলসের মধ্যে, সেটা আমরা পরে দেখব নেক্সট ক্লাসে। অনুচ্ছেদ 10, এটা গুরুত্বপূর্ণ, এমসিকিউ রিটেনও আসে। বার কাউন্সিলের কার্যাবলী বা ফাংশনস। অ্যাডভোকেটদের তালিকাভুক্তি, যেমন আপনাদের তালিকাভুক্তির পরীক্ষা হবে, যেটা আমি আপনাদের হেল্প করছি প্রস্তুতি নিতে। তালিকাভুক্তির জন্য পরীক্ষা গ্রহণ এবং উক্ত তালিকা হতে অ্যাডভোকেটদের অপসারণ। কোনো অ্যাডভোকেট যদি অন্যায় করে তাহলে অপসারণ করে। কিছুদিন আগে একজন অ্যাডভোকেট, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কোন জেলা সেটা বলছি না, তো বিচারক একজন মহিলা, ওনাকে 50,000 টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন। তো এইটা ভাইরাল হয়ে গেছে। উনি আবার কমপ্লেন করেছেন লোকাল বারে প্লাস বার কাউন্সিলে, এবং ওনার বিরুদ্ধে জরুরি সভা ডেকে ওনার লাইসেন্সও চলে গেছে। উনি আবার পিপি ছিলেন, পিপি আর থাকলেন না, ওনার লাইসেন্সই শেষ, মানে অপসারণ হয়ে গেল, রিমুভ হয়ে গেল। তাহলে বার কাউন্সিলে ওনার যে একটা রোল ছিল সালভিত্তিক, ওই রোলের বিপরীতে লাল কালি দিলে লিখা হলো রিমুভড, মানে উনি আর অ্যাডভোকেট থাকলেন না। তাহলে এটা কেন করতে যেতে হবে বলেন? স্যার, উনি তার কখনো লাইসেন্স ফেরত পাবেন স্যার? উনি আর কি কখনোই কখনো লাইসেন্স কখনোই ফেরত পাবেন? কখনোই ফেরত পাবেন বলতে, যদি এই সিদ্ধান্ত বহাল থাকে তাহলে কখনোই ফেরত পাবেন না। সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করা যায়, আচ্ছা। রিভিউয়ে যদি সিদ্ধান্ত পরিবর্তন হয় তাহলে তিনি আবার লাইসেন্স ফেরত পাবেন। হয়তো বা তাকে সাময়িক বরখাস্ত 2 বছর 5 বছরের জন্য সাসপেন্ড করতে পারে। তাও ইনাকে পার্মানেন্ট সাসপেন্ড করেছে। তারপর উনি আপিল করতে পারবেন হাইকোর্টে, নিশ্চয়ই আপিল করবেন, সহজে তো আর লাইসেন্সের মতো এই সোনার হরিণকে ছেড়ে দিবেন না, তাই না? জি স্যার। তো যদি উনি হাইকোর্টে আপিল করেন, তাহলে আপিলের সিদ্ধান্তে যদি ছাড় পান তাহলে পেলেন, না হলে যদি অপসারণ এর সিদ্ধান্ত বহাল থাকে তাহলে আর উনি লাইসেন্স বা প্র্যাকটিস করতে পারবেন না। ইভেন তিনি লিগ্যাল নোটিশ দেওয়ার মতো ছোটখাটো কাজও করতে পারবেন না, মানে তার সিলটাই ব্যান হয়ে যাবে। অ্যাডভোকেটদের তালিকা প্রস্তুত ও সংরক্ষণ। উনি কি কাজ করতে গিয়েছিলেন? একটা মামলায় আসামির জামিন দিতে হবে, জামিনের উনি মানে উৎকোষ দিতে গিয়েছিলেন, সেটা কেন করতে হবে? এই এই ধরনের প্র্যাকটিস করা যাবে না, খুবই ব্যাড প্র্যাকটিস এগুলো। এবং ওনাকে শাস্তি দিয়ে অন্যদেরকে নজির সৃষ্টি করা হলো, যেন সবাই ভয় পায়। অ্যাডভোকেটদের তালিকা প্রস্তুত ও সংরক্ষণ করা, অ্যাডভোকেটদের পেশাগত আচরণবিধি ও নৈতিকতা সংক্রান্ত বিধি প্রণয়ন, যেটা আমরা পড়ব আগামী ক্লাসে। অ্যাডভোকেটদের অসদাচরণের জন্য শাস্তি প্রদান, এই যে শাস্তি প্রদানের কথা বললাম। তালিকাভুক্ত অ্যাডভোকেটদের অধিকার, সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করা। বার কাউন্সিলের তহবিল সময়ের ব্যবস্থাপনা ও বিনিয়োগ। বেনেভোলেন্ট ফান্ড আছে, বিএফ। তো এই বিএফ থেকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট পরে পাওয়ার একটা সম্ভাবনা থাকে অ্যাডভোকেটদের, লোকাল বার থেকেও এবং বার কাউন্সিল থেকেও। কোনো অ্যাডভোকেট যদি কোনো বিপদে পড়েন, বার কাউন্সিলে আবেদন করলে ফান্ড থাকে, রিলিফ ফান্ড। রিলিফ ফান্ডের কথা মনে আছে? শুনেছেন লাইফে কখনো? জি স্যার। কোথায় জি স্যার, শুনেছেন রিলিফ ফান্ড বলেন? শুনেছি স্যার। ওই যে দুর্যোগকালীন সময়, তারপরে স্যার আপনার 71-এর সময়, যখন আপনার খাবারের ঘাটতি ছিল, আচ্ছা, মানে হাই স্কুলে, ওই সময় স্যার। হাই স্কুলে যারা দরিদ্র ছাত্রছাত্রী তারা প্রধান শিক্ষক বরাবর আবেদনপত্র লিখতে আসতো। জি 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 স্যার, জি স্যার। স্কুলে রিলিফ ফান্ড থেকে কি করার, হ্যাঁ, তহবিল সাহায্য থেকে পাওয়ার জন্য স্যার। সাহায্য পাওয়ার জন্য, যেন বেতন মওকুফ, এই ধরনের বা আর্থিক সাহায্য, এই ধরনের কিন্তু দরখাস্ত আমাদের লিখতে হয়েছে হাই স্কুলে, মনে পড়ছে? তো জি কোনো যদি অ্যাডভোকেট, তার যদি পারিবারিক কোনো সমস্যা বা অসুখ বিসুখ বিপদ আপদ হয়, বার কাউন্সিলে আবেদন করলে কিন্তু এই ধরনের ফান্ড থেকে অর্থনৈতিক সহায়তা পাওয়া যায়। সদস্যদের জন্য নির্বাচনের ব্যবস্থাকরণ। তাহলে সদস্যদের জন্য যে নির্বাচনের ব্যবস্থা, এই যে নির্বাচনের কথা আগে বললাম। কমিটি সমূহের জন্য বিধি প্রণয়ন। এখানে বার কাউন্সিলে কিন্তু স্ট্যান্ডিং কমিটি আছে 3টা, এই 11তে পড়বো, তাছাড়া আরো অনেক কয়টা কমিটি আছে। এই সবগুলো কমিটির কিন্তু বিধি প্রণয়ন করার বিষয় আছে। বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনাপূর্বক আইন শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা। আগে বিশ্ববিদ্যালয়
বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো মানে ইচ্ছা মতো আইনের স্টুডেন্ট ভর্তি করতো, এলএলবি অনার্স। কিন্তু পরে কন্ট্রোল করে কারো 50টি সেমিস্টারে 50 জনের বেশি নিতে পারবে না, কারো মানে কাঠামোগত ক্যাপাসিটি এবং তাদের ফ্যাকাল্টি কেমন, টিচার কেমন, টিচারের সংখ্যা, ক্লাসের ফ্যাসিলিটিস কেমন, সব কিছু মিলে 60, এভাবে 50, 60, 75 এইভাবে সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করেছে এবং ইউজিসি যেটা আছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেটা, সেটার মাধ্যমে কিন্তু বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি বলেন আর পাবলিক প্রাইভেট বলেন, সবগুলোই চলে। এবং ল কলেজগুলো চলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, ন্যাশনাল ইউনিভার্সিটি এনইউ। বার কাউন্সিল আদেশ দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী সম্পাদন করাও বাংলাদেশ বার কাউন্সিলের কাজ, এবং উপরে উল্লেখিত যে কার্যাবলী সম্পাদনের জন্য অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ উপরে যেগুলো বললাম এর বাইরেও আনলিমিটেড ক্ষমতা বা কার্যাবলী প্র্যাকটিস করতে পারে বাংলাদেশ বার কাউন্সিল। এই শেষেরটাতে সেই ব্যবস্থায় রাখা হলো। অনুচ্ছেদ 11 খুবই গুরুত্বপূর্ণ। স্থায়ী কমিটি বা স্ট্যান্ডিং কমিটিস, 3টি স্থায়ী কমিটি আছে। এইটা প্রশ্ন আসে, কয়টি স্থায়ী কমিটি আছে? কমিটি তো অনেকগুলো আছে, তো স্থায়ী কমিটি হচ্ছে 3টি। একটা নির্বাহী কমিটি, এক্সিকিউটিভ কমিটি, 5 জন সদস্য। কারা হবেন এখানে? সদস্যদের মধ্যে থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত। ওই যে 14 জন আছে না, হ্যাঁ, 15 জি জনও স্যার। ধরতে পারি। তো এই 15 জন সদস্যের মধ্যে 5 জন যে কোনো হবে সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত। এখানেও কিন্তু আবার কি হবে, ইলেকশন হবে ইন্টারনাল। এখানে আমি ইলেকশন দিতে পারবো না, আমি মানে ভোট দিতে পারবো না। ভোট দিবে ওই 15 জন যারা আছে তারাই। আর্থিক কমিটি, এখানেও 5 জন, একই। কারা হতে পারবে? সদস্যদের মধ্যে থেকে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত। আইন শিক্ষা কমিটি, মোট সদস্য 9 জন। আইন শিক্ষা কমিটি মোট সদস্য 9 জন, এখানে দেখেন 4 জন বেশি। এর মধ্যে 5 জন সদস্য ওই সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত, আর 4 জন সদস্য হচ্ছে অনির্বাচিত। তাহলে প্রশ্ন আসতে পারে আইন শিক্ষা কমিটির অনির্বাচিত সদস্য কতজন? 4 জন। এটা হচ্ছে বার কাউন্সিল সদস্যদের মধ্যে থেকে নয়, একেবারে বাইরে। কারা হবে? এই 4 জনের মধ্যে ন্যূনতম 2 জন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হবে, মানে ল টিচার। ল কলেজ অথবা প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক 4 জনই নিতে পারে, 3 জন নিতে পারে, মিনিমাম 2 জন নিতে হবে। এখন যদি 2 জন শিক্ষক নেন বিশ্ববিদ্যালয়ে ল টিচার, তাহলে বাকি 2 জন থাকলেও সুশীল সমাজ, মানে সমাজের গণ্যমান্য কাউকে নিয়ে নিল, যারা শিক্ষা অনুরাগী, শিক্ষা নিয়ে যারা কাজ করে। বুঝতে পারলেন? জি স্যার। যেটা অন্য ডিপার্টমেন্টের হতে পারে, কিন্তু ল ডিপার্টমেন্টে 2 জন নিতেই হবে মিনিমাম। 4 জনও নিতে পারে। তাহলে এখানে বেসিক সদস্য 5 জন এবং এই যে অতিথি সদস্য, গেস্ট সদস্য 4 জন, যারা অনির্বাচিত। বুঝতে পারলেন? জি। যারা নয় শিক্ষাবিদ, জন মোট। তারা 4 জন। অনুচ্ছেদ 11 বি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। যত কষ্ট, যত পেড়া দেয়া এই কমিটি আপনাদেরকে দেয়। অনুচ্ছেদ 11 বি, নিবন্ধন কমিটি, এনরোলমেন্ট কমিটি, এখানেও সদস্য 5 জন। এবং এই কমিটির গুরুত্ব হিউজ, কারণ অ্যাডভোকেটদেরকে নির্বাচিত করে এই কমিটি, পরীক্ষা নেয় এই কমিটি। নির্বাচিত করে বলতে এই যে শিক্ষানবিশ থেকে অ্যাডভোকেট লাইসেন্স দেওয়ার যে বিষয়টা, আপনাদের এমসিকিউ, রিটেন, ভাইবা সব বিষয়গুলো দেখে হচ্ছে এই কমিটি। মানে অ্যাডভোকেট হওয়ার এন্ট্রি লেভেল হচ্ছে এই এনরোলমেন্ট কমিটি, এনরোলমেন্ট দেয়। একজন সভাপতি, যিনি আপিল বিভাগের বিচারপতিগণের মধ্য থেকে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত। তাহলে প্রধান বিচারপতি, যিনি চিফ জাস্টিস আছেন, মহামান্য চিফ জাস্টিস কিন্তু একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিকে বলবে ঠিক আছে আপনি কি হয়ে যান, সভাপতি হয়ে যান। 2 জন সদস্য হাইকোর্ট থেকে, এখানেও কিন্তু প্রধান বিচারপতি মনোনীত করব। এটা কিন্তু মনোনয়ন। মনোনয়নের ইংলিশ হচ্ছে সিলেকশন, নট ইলেকশন। ইলেকশন মানে নির্বাচন, এটা ভোটিং হয়। আর মনোনয়নে ভোটিং হয় না, প্রধান বিচারপতি যাকে দিবে সেই পেয়ে যাবে। মানে জি, যাকে মানে চাইবেন সিলেক্ট তাকেই করে উনি, দিবে। যাকে চাইবেন তাকেই তিনি দিয়ে দিবেন, সেটাই হচ্ছে মনোনয়ন। একজন সদস্য
অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে, তাহলে অ্যাটর্নি জেনারেল, উনি অ্যাটর্নি জেনারেল বলেই কিন্তু এখানেও এন্ট্রি পাবেন এনরোলমেন্ট কমিটিতে। এবং তাহলে চার, এখানে চারজন হয়ে গেল, আর একজন কি, একজন সদস্য সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত। এই যে 14 জন সদস্য, তার মধ্যে থেকে আবার একজন চলে আসবে। তার মানে 15 জন থেকে আসবে দুইজন, অ্যাটর্নি জেনারেল প্লাস ওই 14 জন থেকে যে কোনো একজন। এটা কিন্তু আবার নির্বাচিত। এনরোলমেন্ট কমিটির এই এক্সক্লুসিভ একজন নির্বাচিত সদস্য কি হবেন, সেটা কিন্তু তাদের মধ্যে নির্বাচিত হবে। তাহলে প্রশ্ন আসতে পারে, এনরোলমেন্ট কমিটির নির্বাচিত সদস্য কতজন? একজন। বোঝা গেল? জি জি, প্রশ্নের প্যাঁচ সদস্যদের বুঝতে মধ্যে হবে, থেকে। প্রশ্নের প্যাঁচ বুঝে তারপর জি উত্তর করতে হবে, না হলে বিপদ। এবং দেখেন, সদস্য সংখ্যা মনে রাখার জন্য আমি খুবই সুন্দরভাবে এটা কিন্তু আপনাদের যে বইয়ে কিন্তু এটা বর্ণনা করা আছে, আমি বর্ণনা না করে লিস্ট আকারে দিয়েছি। এবং আপনি খুব স্বচ্ছভাবে এটা দেখতে পাচ্ছেন, খুব মানে গোছানো অবস্থায় দেখা যাচ্ছে, এক পলকে আপনি দেখা যাবে। অনুচ্ছেদ 14, অ্যাডভোকেট বা তাদের পরিবার ও নির্বাসিতদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমস অ্যান্ড বেলোভনেন্ট ফান্ড, যেটা মানে বিএফ থাকবে, যেটা আগে বললাম। অনুচ্ছেদ 15, অসুস্থ, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে ক্ষতিগ্রস্ত অ্যাডভোকেট, তাদের পরিবার ও নির্ভরশীলদের জন্য একটি রিলিফ ফান্ড থাকবে। অলরেডি এটা বলে দিয়েছি আমি, কিন্তু কোথায় আছে সেটা স্পষ্ট বললাম। 10 পড়তে গিয়ে বললাম যে এগুলো কাজ, তাহলে এগুলো কাজের জন্য তো আইন থাকতে হবে, আইনে তাদের অনুমতি থাকতে হবে, এই অনুচ্ছেদগুলোতে সেগুলো অনুমোদিত। অনুচ্ছেদ জি 17, বার কাউন্সিল, ট্রাইব্যুনাল বা কমিটির কোনো কাজকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। রিভিউয়ের ব্যবস্থা করলেন, রিভিউ 1914 জনকে পাশ করালেন গ্রেস দিয়ে 3 মার্কের। আবার এটা তারা রিভিল করে দিয়ে আবার তাদেরকে বাতিল করে দিয়ে আবার তাদের খাতা দেখা হচ্ছে, মানে যাচ্ছে তাই ওনারা করছেন। 17 অনুচ্ছেদ অনুসারে প্রশ্নবিদ্ধ করা যাবে না তাদেরকে। বুঝতে পারলেন? যদি প্রশ্নবিদ্ধ করা যেত জি তাদের নামে মামলা করা যেত। এটাকে বলা হয় ইমিউনিটি, লিখে রাখতে পারেন, এটা হচ্ছে ছাড় দেওয়া। এখানে বার কাউন্সিলের এটাকে বলে ইমিউনিটি। ইমিউনিটি। হ্যাঁ, ইমিউনিটি, শরীরের যেমন ইমিউনিটি থাকে, রোগ প্রতিরোধ জি জি ক্ষমতা, জি জি জি। তো এটা হচ্ছে দুর্নাম আচ্ছা সহন ক্ষমতা। হ্যাঁ, ইমিউনিটি দেওয়া হয়েছে। জি, এবার বুঝতে পেরেছি স্যার। জি নো অ্যাক্ট ডান বাই দ্য বার কাউন্সিল অর এনি ট্রাইব্যুনাল, এটা কোন ট্রাইব্যুনাল? বার কাউন্সিলের ট্রাইব্যুনাল। অর কমিটি, অন্যান্য যে কোনো কমিটি, দেয়ার অফ শ্যাল বি কল্ড ইন কোশ্চেন, মানে তাদের কোনো কাজকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, এটা বলে দিচ্ছে। এটা একটু হাইলাইট করেছে, এই লাইনটা তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে, আসার মতো লাইন। 18, বার কাউন্সিল, ট্রাইব্যুনাল, কমিটি, কর্মকর্তা কর্মচারীদের সরল বিশ্বাসে, কি আছে সরল বিশ্বাস, পেনাল কোডের 18 ধারায়, সরি 52তে সরল বিশ্বাস ছিল না? জি স্যার। তো সরল বিশ্বাসে কোনো কাজ যদি করে ফেলে, কৃত কাজের জন্য তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। মানে কোনো কাজ হয়ে গেছে, সরল বিশ্বাসে করছে, যদি স্বীকার করে নাই তাহলে আর মামলা হবে না। তাহলে নো শুট অর আদার লিগ্যাল প্রসিডিংস শ্যাল লাই, এরপরে আরো কথা আছে, কিন্তু এটা মূল জায়গাটুকু এতটুকু মানে বুঝতে পারছেন। তো এটাও কিন্তু একটা কি, জি ইমিউনিটি। উপরে প্রশ্নবিদ্ধ করা যাবে না, এখানে বলছে মামলাও করা যাবে না, মানে অ্যাবসোলিউট ইমিউনিটি দিল 18তে, পরিপূর্ণ সুবিধা। 19, অ্যাডভোকেট ব্যতীত কেউ আইন পেশা প্র্যাকটিস করবে না। কারণ এই যে আপনার লাইসেন্স না হওয়া পর্যন্ত, ভাইবার রেজাল্টে আপনার রোল নম্বর না আসা পর্যন্ত আপনি প্র্যাকটিস করতে পারবেন না। তারপরে আবার কোনো একটা বারের সদস্য হতে হবে। একজন অ্যাডভোকেটের সারা বাংলাদেশে আইন পেশা প্র্যাকটিস করার অধিকার থাকবে। যে কোনো ট্রাইব্যুনাল, মানে সকল আদালত, ট্রাইব্যুনাল, রাজস্ব কর্তৃপক্ষের সামনে, রাজস্ব কর্তৃপক্ষ বলতে ইনকাম ট্যাক্স অফিসার, উপস্থিত হতে জি এবং শুনানি করতে পারবে। অনেক সময় ইনকাম ট্যাক্সের জন্য মামলা হতে পারে, রেভিনিউ বিষয়ে, তখন সেখানেও কিন্তু যে কোনো কোর্টে যাওয়া যাবে। মানে অ্যাডভোকেটের অ্যাবসোলিউট পাওয়ার থাকবে যে কোনো ক্ষেত্রে প্র্যাকটিস করার। 21, হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার অনুমতির জন্য একজন অ্যাডভোকেটকে সাধারণত অ্যাডভোকেট হিসাবে নিম্ন আদালত অর্থাৎ লোয়ার কোর্টে, যেই কোর্টের জন্য আপনারা এনরোলমেন্ট পরীক্ষা দিবেন, নিম্ন আদালতে, মানে জেলা জজ আদালতে, জেলা ও দায়রা জজ আদালতে প্র্যাকটিস ন্যূনতম 2 বছর করতে হবে। এটা হচ্ছে জেনারেল নিয়ম। কিন্তু আমরা রুলসের গিয়ে দেখব যে স্পেশাল নিয়মও আছে। আপনি নিম্ন আদালতে 1 বছর প্র্যাকটিস করেও হাইকোর্টের পারমিশনের পরীক্ষা দিয়ে হাইকোর্টের অ্যাডভোকেট হতে পারবেন। আগে হাইকোর্টের অ্যাডভোকেট হলে অনেকে লিখতো যে অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ, এখন আর কেউ হাইকোর্ট বিভাগ লেখে না। হাইকোর্ট বিভাগের
পরীক্ষা, পারমিশনের পরীক্ষা দেওয়ার পর যদি পাশ করে যায়, সঙ্গে সঙ্গে লিখে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। হাইকোর্ট বিভাগ আর লেখেই না, তখন বোঝার উপায় না সে হাইকোর্ট বিভাগের প্র্যাকটিস করে না অ্যাপিলেট ডিভিশনে প্র্যাকটিস করে। অ্যাপিলেট ডিভিশনের জন্য আলাদা পারমিশন লাগে, বুঝতে পারলেন? তার মানে হাইকোর্ট বিভাগে আচ্ছা আপনি লোয়ার কোর্টে 1 বছর প্র্যাকটিস করেই হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতির পরীক্ষা আসে, হাইকোর্ট পারমিশন পরীক্ষা হবে কিছুদিনের মধ্যে। এই হাইকোর্ট পারমিশন পরীক্ষায় মজার বিষয় হচ্ছে 17 সালের দিকে, 17 কি 18-র দিকে এমসিকিউ পরীক্ষা চালু করার পরিকল্পনা চলছিল। তো আন্দোলন করার কারণে কখনো এমসিকিউ পরীক্ষা হাইকোর্ট বিভাগের প্র্যাকটিসের জন্য অনুমতির যে পরীক্ষা, মানে হাইকোর্ট পারমিশন এক্সামের জন্য এমসিকিউ হয় না, জাস্ট রিটেন এবং ভাইবা। এমসিকিউ কিন্তু নিয়ম করে ফেলেছিল বাংলাদেশ বার কাউন্সিল, কিন্তু সেটা বাতিল করতে বাধ্য হয়। তাহলে লিখিত তারপরে ভাইবা। তো নিম্ন আদালতে আমি মনে করি যে এমসিকিউ না নিলেও চলে, তবে লিখিত বাতিল হওয়া উচিত না, কারণ লিখিত না শিখলে আপনি আইনজীবী ভালো হতে পারবেন না। মানে কোনো পরীক্ষা যদি বাতিল হয়, লিখিত বাতিল হবে না, এমসিকিউ বাতিল হতে পারে, কারণ 2012 সালের আগে এমসিকিউ পরীক্ষা ছিল না বাংলাদেশ বার কাউন্সিলে। অনুচ্ছেদ 22, অ্যাডভোকেটদের নির্ধারিত বাৎসরিক ফি প্রদান করতে হবে। ফি দিতে 6 মাস বিলম্ব করলে জরিমানা হবে। যেমন প্রতি ডিসেম্বরে আমাদের কি ফি দিতে হয়, আমাদের এবার ফি দিতে হবে 5,310 টাকা। আমাকেও দিতে হবে, এখনো দেওয়া হয়নি, দিয়ে দেব, পরশুদিন কোর্টে গিয়ে দিয়ে দেব। আচ্ছা, তো তাহলে 6 মাস বিলম্ব হয়ে গেলে আবার জরিমানাও দিতে হবে। এটা 22-এ বলা হচ্ছে। তার মানে অ্যাডভোকেটের জন্য আমাদের এটা লাইসেন্স নবায়ন ফি বলা হয়। অনু- আচ্ছা, এটা প্রতি বছর স্যার এই 5,000 এই টাকা কিন্তু মানে হ্যাঁ, মানে ক্রমান্বয়ে বাড়তেও পারে নাকি স্যার? বাড়তে পারে, এটা প্রতি বছর আমাদের দেওয়া লাগে। আমি যে প্র্যাকটিস করছি আচ্ছা বাংলাদেশ বার কাউন্সিলে, প্রতিটা ওকালতনামার জন্য 20 টাকা করে দিতে হয়, দেখবেন। 20 টাকার একটা ওকালতনামাতে বাংলাদেশ বার কাউন্সিলের বেনেভোলেন্ট ফান্ডের একটা সিল থাকে, টিকিট, এবং জি, কোর্ট ফি টিকিট আছে, থাকে প্রতিটা আলাদা স্যার। আলাদা বিষয় থাকে। কোর্ট ফি যায় সরকারের খাতে, বাংলাদেশ বার কাউন্সিলে একটা আলাদা টিকিট থাকে, সেটা বার কাউন্সিলের পকেটে যায়। সম্ভবত 20 টাকা থেকে 30 টাকা করেছে আমার যতটুকু এখন মনে পড়ছে। আর বাকি টাকা যেটা লোকাল বারে জমা হয়, 500 টাকা হচ্ছে একটা ওকালতনামার দাম। হাজিরা। আমার আমাদের জি, রাজশাহীর ওকালত। ওকালতনামার দাম 500 টাকা, নওগাঁর হচ্ছে 400 টাকা, বিভিন্ন বারের সিদ্ধান্ত নেয়। আমি যখন নতুন যুক্ত হই তখন এটা ছিল 300 টাকা, তারপর 350, তারপর 400, 500, এভাবে বাড়তে আছে। জ্যেষ্ঠতার ক্রম বলতে বোঝানো কি হচ্ছে, অর্ডার অফ সিনিয়রিটি, কে সিনিয়র হবে কে জুনিয়র হবে, অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির তারিখের ভিত্তিতে নির্ধারিত হবে। বয়স যাই হোক না কেন, যে আগে অ্যাডভোকেট হবে, মনে করেন 21 সালে একজন অ্যাডভোকেট হয়েছে, আরেকজন 22 সালে হয়েছে, তাহলে 21 সালে যদি ছেলে অ্যাডভোকেট হয় আর 22 সালে যদি বাবা অ্যাডভোকেট হয়, তাহলে ওই ছেলেই সিনিয়র হয়ে যাবে, কারণ ছেলে আগের বছর অ্যাডভোকেট হয়েছে। বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে জি জি। তারিখের গুরুত্ব বেশি, আগে অ্যাডভোকেট হলে বয়সটা ম্যাটার না। কিন্তু যদি একই তারিখে অ্যাডভোকেট হয়, যেমন 26 সালে আপনি অ্যাডভোকেট হবেন, তারপরে আপনার আরো ফ্রেন্ড সার্কেলের অ্যাডভোকেট হবে, আবার বয়স্ক একজন 80 বছরের মুরব্বী অ্যাডভোকেট হবে, তখন একই একই তারিখে যেহেতু ভাইবার ডেট প্রকাশ হবে, তো একই তারিখে যদি দুই ব্যক্তির ভাইবার ডেট, মানে ভাইবার রেজাল্ট পাবলিশ হয়, তাহলে তাদের মধ্যে যার বয়স বেশি সে সিনিয়র হবে। কথা বোঝা গেল? জি স্যার। তার মানে প্রথমে তারিখ, আর দুইজনের তারিখ একই হলে বয়স দেখতে হবে। সেকেন্ড ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরি ডেট অফ এনরোলমেন্ট, সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে এজ অফ এনরোলমেন্ট। যদি ডেট মিলে যায় তখন এজটা দেখা হবে, এর ভিত্তিতেই সিনিয়র জুনিয়র। এটা নিয়ে এমসিকিউ পরীক্ষা আছে, মানে মজার একটা এমসিকিউ আমি প্রশ্ন করেছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। অনুচ্ছেদ 26, আজকের সর্বশেষ অনুচ্ছেদ। বাংলাদেশের যে অ্যাটর্নি জেনারেল আছেন, বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল এর প্রাক শ্রোতা অধিকার, রাইট অফ প্রি অডিয়েন্স। রাইট অফ প্রি অডিয়েন্স মানে আমরা কোর্টে দাঁড়িয়ে যে কথা বলি, এটাকে বলে হিয়ারিং। এটাকে বলে হিয়ারিং বা মুভ করা বা শুনানি করা। তো হিয়ারিং বা মুভ করা বা শুনানি করার অধিকার সর্বপ্রথম বা সবচেয়ে বেশি দেওয়া হয়েছে কাকে? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল যে আদালতে দাঁড়াবেন, সেই আদালতে ওনার আগে প্রথমে কথা বলার কি আছে? অধিকার আছে। এই অধিকারটা আলাদাভাবে তাকে কি দেওয়া হয়েছে? সুবিধা দেওয়া হয়েছে। তাহলে এটা অ্যাটর্নি জেনারেলের কি সুবিধা? তাহলে 26-এর নিচে লিখে রাখেন সুবিধা, বা এটাকে ইংলিশে বলা হচ্ছে প্রিভিলেজ। কি বলে? প্রিভিলেজ। প্রিভিলেজ শব্দের অর্থ সুবিধা।
তাহলে 26 ধারায় অ্যাটর্নি জেনারেলকে কি দেওয়া হয়েছে? প্রিভিলেজ দেওয়া হয়েছে বা সুবিধা দেওয়া হয়েছে। সকল অ্যাডভোকেট গণের ওপর প্রাকশ্রত অধিকার থাকবে, মানে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের যে আদালতে দাঁড়ান না কেন তিনি আগে কথা বলবেন, সেটাই তার কি সম্মান, এটা তার সুবিধা। প্রাকশ্রোতা অধিকার বলে অ্যাটর্নি জেনারেল সকল অ্যাডভোকেট গণের সিনিয়র হিসাবে বিবেচিত হবেন। মনে করেন যে অ্যাটর্নি জেনারেলের বয়স যদি হয় 60 বছর এবং অ্যাটর্নি জেনারেলের পিতার বয়স মনে করেন 80 বছর, দুইজনই অ্যাডভোকেট, তো ওই বাবার থেকে ওই সন্তানই হবে সিনিয়র, কারণ উনি অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশের যতগুলো অ্যাডভোকেট আছে সবার তিনি কি মাথা বা সিনিয়র। এবং যদি বলা হয় বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে, আইন কর্মকর্তা বলতে সরকারি অ্যাডভোকেট, তো সরকারি অ্যাডভোকেট বলতে পিপি, জিপি, ভিপি এনাদেরকে বোঝানো হয়, বা এপিপি, এজিপি, এভিপি এরকম। এটাই তো বলতে পিপি, যাচ্ছিলাম যে কি কি কে। হ্যাঁ পিপি হচ্ছে পাবলিক প্রসিকিউটর, এটা জেলা পর্যায়ে থাকে। এপিপি হচ্ছে পাবলিক প্রসিকিউটর। আর অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল আছে, তারপরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আছে। হ্যাঁ, তো এই ধরনের যে অ্যাটর্নি জেনারেল বিভিন্ন পদ আছে, 4 ধরনের অ্যাটর্নি জেনারেল হয়। তো ইনারা হচ্ছে কোন পর্যায়ে থাকবেন? ওই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যায়ে থাকবেন। এবং জেলা পর্যায়ে থাকেন পাবলিক প্রসিকিউটর, ক্রিমিনাল মামলার জন্য পাবলিক প্রসিকিউটর। আর সিভিল মামলার জন্য হচ্ছে গভর্নমেন্ট প্লিডার, জিপি। আর যারা একটু ছোট পর্যায়ের মানে তাদের আন্ডারে থাকেন তাহলে এপিপি, এজিপি। আর যারা ভেস্টেড প্রপার্টি, ভেস্টেড প্রপার্টি মানে হচ্ছে সরকারি সম্পত্তি যেগুলো খাস সম্পত্তি, তো ভেস্টেড প্রপার্টি সংক্রান্ত যে সেকশন আছে সেখানে যদি সরকারি উকিল থাকে তিনি প্রথমে জিপি, কিন্তু তার আবার বিশেষ নাম আছে, সেটা হচ্ছে ভিপি। তো কারো জি যদি স্যার, আর মেসেজ প্রশ্ন না দিয়ে দিন। থাকে ক্লাসটি শেষ করে দেব। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। জি তো ঠিক আছে, জি, সালাম সবার আলাইকুম। সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম ভাই।